যে কাউচ চ্যাম্পিয়নশিপ হবে সেখানে তোমরা ভালো করতে পারবা, এবং যে 3 জন সবচেয়ে ভালো করবে সেই 3 জনের জন্য রয়েছে পিটিএস এর জন্য পরিবেশ বন্ধু গাছ। আমরা একটু ইতিহাস পড়ি, তো বেশি পড়বো না ইতিহাসটা। 330 খ্রিস্টাব্দেতে সম্রাট কনস্টান্টাইন সে যেটা করলো, বাইজেন্টাইন এম্পায়ারের রাজধানী হিসেবে কনস্টান্টিনোপল শহরটা স্থাপন করলো। তো এরপরে শুরু হলো তোমার বাইজেন্টাইনদের তাদের শাসনকাল, এবং এই শাসনকালটা কন্টিনিউ করেছিল 1453 সাল পর্যন্ত। 1453 সালে অটোমানগণ কনস্টান্টিনোপলের ক্ষমতা দখল করেন। এই 1453 সালটা খুব ইম্পর্টেন্ট। সো যখন কনস্টান্টিনোপলের পতন ঘটে এবং অটোমান সম্রাট যখন দখল করে নেয়, অটোমানরা মানে মুসলিমরা যখন দখল করে নেয় কনস্টান্টিনোপল, তখন তারা এটা নাম দেয় ইস্তাম্বুল। এটা হচ্ছে যে তুরস্কের একটা শহর। সো এই 1453 সালে অটোমানদের কনস্টান্টিনোপল দখলের মধ্য দিয়েই মূলত রেনেসাঁটা শুরু হয়। সো এই যে আমরা যেটাকে মধ্যযুগ বলি, যেটা মূলত আসলে 1000 সালের কিছুটা পর পর, এই যে সময়কালটা মানে রেনেসাঁর আগের সময়টা কি ছিল? রেনেসাঁর আগের সময়টা যেটা ছিল, মানুষজন এখানের মধ্যে রিলিজিয়াস ফেইথ দ্বারা মানুষজন তাড়িত হইতো। এখানে ক্যাথলিক চার্চের ভীষণ রকম ভূমিকা ছিল, মানুষের জীবন জীবিকা সবকিছু কন্ট্রোল করতো চার্চ। এখানে ছিল সামন্ত সিস্টেম, যে এখানের মধ্যে যাদের ল্যান্ডলর্ড, যারা ভূমির মালিক, সো তারাই সবচেয়ে ক্ষমতাবান, এবং তাদের হয়ে অন্য লোকজন কাজ করতে থাকতো, কাজ করতো। সো কাজ করলে পয়সা মিলতো এবং তাদের হয়ে কাজ করা লাগতো জীবন জীবিকার জন্য। মানুষের তখন কাজ ছিল একটাই, প্রচুর কাজ করতে হবে এবং কাজ করলে তার পারিশ্রমিক মিলবে। মানুষের লাইফে তখন কোনো মিউজিক, লিটারেচার, শিল্প, কলা এগুলো কোনো কিছু ছিল না। একটা জিনিস, কাজ করতে হবে এবং কাজ করলে সেটার পারিশ্রমিক মিলবে। এই যে মধ্যযুগে এখানে তোমার ক্রুসেড নামক একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, যেটা খ্রিস্টানদের সাথে মুসলিমদের সাথে যুদ্ধ। এবং এই যুদ্ধটা কিন্তু মিডল ইস্টের একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেখানে পুরো পৃথিবী আসলে কাইন্ড অফ পোলারাইজড হয়ে গেল খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে। এই মধ্যযুগের আমরা যদি কয়েকটা ফ্ল্যাগ মার্ক বলি, একটা ফ্ল্যাগ মার্ক হচ্ছে ব্ল্যাক ডেথ, যেটাকে বলা হয় প্লেগ মহামারী। তো বলা হয়ে থাকে এই যে প্লেগ মহামারীতে পৃথিবীর জনসংখ্যা 1/3 কিন্তু মারা গিয়েছিল। এই ব্ল্যাক ডেথটা কিন্তু মিডল এজের গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর ছিল। সো এটা একটা ছবি তোমার হচ্ছে মধ্যযুগের, যেটা একটা সো এখন কোভিড-19 প্যান্ডেমিকের আগেও পৃথিবীতে অনেক প্যান্ডেমিক আসছিল। হ্যাঁ, তো এই প্যান্ডেমিকটা আসলে একটা প্রকৃতির নিজস্ব একটা ব্যাপার, যেটার মাধ্যমে সে তোমার মানুষজনকে নিজের তার কন্ট্রোলে রাখে। তুমি যখন এই প্রকৃতির বাইরে চলে যাবা, বাধ্য হতে চাইবা, তখনই প্রকৃতি এরকম প্যান্ডেমিক ক্রিয়েট করে তোমাকে ধ্বংস করে ফেলবে। তুমি যদি তার এগেনস্টে যাও, সে তোমাকে সিস্টেম এভাবে ধ্বংস করে ফেলবে। তো এই প্লেগে কিন্তু পুরো পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষ মারা গিয়েছিল। তো এটা মধ্যযুগের অন্যতম একটা মেজর ইভেন্ট ছিল। তার মানে মধ্যযুগটা কি ছিল? মৃত্যু, তারপর তোমার সামন্ত প্রভুদের দাপট, যুদ্ধ, হ্যাঁ, এই জিনিসগুলো ছিল। তো মানুষজন ভাবতে থাকলো যে এই যুদ্ধ, মৃত্যু, শুধুমাত্র কাজ করব, আমরা কাজ করলে পয়সা পাবো, তো এটা কি জীবন? না এর বাইরে কোনো জীবন আছে? মানুষ ভাবতে শুরু করলো এটাই তো শুধু জীবন না। মানুষ চিন্তা করলো মিউজিকও জীবনের একটা অংশ হইতে পারে, আর্ট জীবনের একটা অংশ হইতে পারে, লিটারেচার জীবনের একটা অংশ হইতে পারে। তো মানুষ স্থাপত্যকলা ইমপ্রুভমেন্ট করা শুরু করলো, মানুষজন মিউজিক শুনতে শুরু করলো, অনেক মিউজিক ক্রিয়েট হওয়া শুরু করলো, মানুষজন দর্শন নিয়ে ভাবতে শুরু করলো। এই যে নতুন করে মানুষের যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাগুলো কিন্তু করেছিল আগে গ্রিকরা। তো মূলত যখন গ্রিক সাম্রাজ্যের পতন হয়ে যায়, তখন দীর্ঘদিন পৃথিবীতে এগুলো চর্চা তেমন একটা ছিল না। সো আবার মানুষজন এগুলো নিয়ে আবার ভাবতে শুরু করলো। সো প্রাচীন যে গ্রিক লার্নিং, তার একটা রিভাইভাল হইলো, তার একটা পুনর্জন্ম হইলো এই 1453 এসে। মানুষজন আবার সে প্রাচীন গ্রিকের আর্ট, লিটারেচার এগুলো নিয়ে ভাবতে শুরু করলো, ম্যাথমেটিক্স, মিউজিক, ফিলোসফি এগুলো নিয়ে ভাবতে শুরু করলো। সো এটাকে বলা হয় রেনেসাঁ। তাহলে রেনেসাঁ যে পিরিয়ডটা আমরা প্রথমে বলেছিলাম 1500 থেকে 1660, রেনেসাঁ যে পিরিয়ডটাকে আমরা আরো 4টা শর্টারেজে ভাগ করি। এলিজাবেথান পিরিয়ড 1558 থেকে 1603, জ্যাকোবিয়ান এজ 1603 থেকে 25, তারপর হচ্ছে ক্যারোলিন এজ 25 থেকে 49, এবং কমনওয়েলথ পিরিয়ড 1649 থেকে 60। তো আজকে ক্লাসে
আমরা মূলত এই এলিজাবেথান পিরিয়ডটা পর্যন্ত আমরা আজকে পড়তে পারবো, আর বাকি যে 3টা যুগ এটা আমরা কালকে ক্লাসে পড়বো। রেনেসাঁ শব্দের বাংলা হচ্ছে রিভাইভাল, রিজেনারেশন, রিবার্থ। আমরা বাংলা যাকে বলতে পারি নবজীবন। সো কিসের রিভাইভাল? একটু কমেন্টে লিখবা সবাই। নলেজ বা উইজডম, তাই না? তার রিভাইভাল, এবং প্রাচীন যে গ্রিক লার্নিং তার রিভাইভাল। তো রেনেসাঁর যে ফার্স্ট ফ্রুট যাকে বলা হয় এটা হচ্ছে যে হেনরি হাওয়ার্ড এবং থমাস উইয়ার। দেখো এখানে দুজন রাইটার। তো তখন আমরা এরকম কয়েকজনকে দেখতে পাবো যারা হচ্ছে, যাদেরকে আমরা বলি লিটারারি কোলাবোরেটর, মানে হচ্ছে ওরা দুজন এভাবে লিখতো। তো যে টটলস মিসসেলেনি এটাকে বলা হয় ফার্স্ট ফ্রুট অফ রেনেসাঁ। আজকের ক্লাসের শেষে আমরা একটা কাউচ চ্যাম্পিয়নশিপ হবে, 35টা কোশ্চেন আছে। তো যারা খুব মনোযোগ সহকারে ক্লাস করতেছো তোমরা সে কাউচ চ্যাম্পিয়নশিপ যদি ভালো করো, তোমাদের জন্য রয়েছে পিটিও সৌজন্যে পরিবেশ বন্ধু গাছ। এই যে ফ্লোরেন্স শহরে তখন ধনী লোকরা বসবাস করতো। তো ধনী লোকরা ওরা তখন চিন্তা করলো যে জীবনের ডিফারেন্ট মিনিং খুঁজতে শুরু করলো, হ্যাঁ, যে শুধুমাত্র কাজ, তারপরে কাজ পয়সার বাইরে তো জীবন আছে। তো তখন তারা কি করলো, যে বিশ্বের বিভিন্ন জায়গায় যে যে বিখ্যাত যে তোমার স্কাল্পচার, যে বিখ্যাত তোমার যারা খুব স্থাপত্যবিদ, তাদেরকে আনলো, এনে বিখ্যাত আর্কিটেকচারদের তারা নিয়ে আসলো, তারা নার্সিং করা শুরু করলো। তার ফলে ওই সময়টা ফ্লোরেন্স শহরে বিখ্যাত কিছু তোমার চিত্রকর্ম বা শিল্পকর্ম তখন সৃষ্টি হলো। তারা মিউজিশিয়ানদের নিয়ে আসলো বিভিন্ন জায়গা থেকে, মিউজিশিয়ানরা তারা ফ্লোরেন্স শহরে ভিড় করতো যে মনোরঞ্জন করার জন্য ধনীদেরকে। তো যেহেতু তারা এখানে নার্সিং করতেছে, এখানে শিল্প, কলা, সাহিত্য, তোমার হচ্ছে যে মিউজিক, তার ফলে ফ্লোরেন্স শহরকে ঘিরে নতুন একটা পুনর্জাগরণ শুরু হলো। এই ফ্লোরেন্স শহর থেকে এই পুনর্জাগরণ আস্তে আস্তে পুরো ইটালিতে ছড়াই গেল, এবং পুরো ইটালি থেকে আস্তে আস্তে পুরা ইউরোপে ছড়াই গেল। সো ফ্লোরেন্স যে শহরটা ইটালির, এখানেই বিগিনিং অফ রেনেসাঁ ঘটে। সো রেনেসাঁর আমরা হচ্ছে একটা প্রস্তুতিকাল, যাকে আমরা বলি যে প্রিপারেশন অফ রেনেসাঁ। এই সময়টার মধ্যে আমরা দেখবো যে রেনেসাঁর জন্য আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে 1500 থেকে 1558 পর্যন্ত। এই পিরিয়ডটাকে বলা হয় প্রিপারেশন অফ রেনেসাঁ। আমরা মাইক্রোফোনগুলো সবগুলো অফ করে দাও। সো আমরা আস্তে আস্তে দেখতে পাবো যে এই যে প্রিপারেটরি ফেজে এখানের মধ্যে কি কি সাহিত্যকর্ম এখানের মধ্যে ক্রিয়েট হলো। সো স্যার থমাস মুরের ইউটোপিয়া 1658 দেয়া না, 1658 দেয়া না, কারণ একটা তোমার হচ্ছে যে 1658 1660 সালে তো তোমার রেনেসাঁ শেষই হয়ে গেল। ওকে, 1558 তোমার প্রিপারেশন ফর রেনেসাঁ। তো ইউটোপিয়া শব্দের অর্থ আসলে কি? আমরা মাঝে মধ্যে এই কথাটা বলি, তাই না, যে দেশটা এখন যে তোমার এটা কি ইউটোপিয়া নাকি, তাই না, এই ধরনের কথাবার্তা আমরা বলি। ইউটোপিয়া মানে হচ্ছে যে একটা গ্রিক শব্দ, যার অর্থ কোথাও না। তার মানে যা কোনোদিন ছিল না। হ্যাঁ, তো এইখানে থমাস মুর যে এমন একটা দেশের কল্পরাজ্য, এমন একটা দেশের চিত্র অঙ্কন করেছেন যেটা আসলে বাস্তব কোনো অস্তিত্ব নাই। সো থমাস মুরের ইউটোপিয়া, এই বইটা লেখা হয়েছে মূলত ল্যাটিনে। সো এটা পরে ওনার মৃত্যুর পরে ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছে। এরপরে আমরা চলে আসবো স্যার ডেভিড লিন্ডসে। তো ডেভিডের সাথে মনে রাখতে পারো দ্য ড্রিম। আমরা গতকালকে পড়েছিলাম কয়েকজন রাইটারের নাম, যে যারা হচ্ছে যেরকম স্বপ্নে জিনিসপত্র দেখতে পায়, এরপরে লেখাজোকা শুরু করলো। তো এই ড্রিম যে কাব্যটা, এটা একটা কাব্য। তো তোমার কবি সে গেছে তোমার নরক পরিদর্শনে, স্বপ্নে, বাস্তবতা পসিবল না। তো সে স্বপ্নে নরক পরিদর্শনে গেল। ওখানে গিয়ে দেখতেছে যে গরিবদের রক্ত শোষণ করার জন্য পোপ, তারপরে তোমার রাজা এবং যে আর্চ বিশপ, ওরা সবাই মিলিত হয়ে সলা পরামর্শ করতেছে গরিবদের রক্ত শোষণ করার জন্য। মানে যত রকমের তোমার ধর্মীয় গুরু, তারপরে তোমার এই যে ধনী ব্যক্তিরা যারা আছে ওরা সবাই। তো উনি ফিরে গেল পরে স্কটল্যান্ডে। উনি দেখলো যে কম্বল মোড়ানো কিছু রুগ্ন গরিব লোক ওরা দেশ ছেড়ে চলে যাচ্ছে। ওনার ভিতরে এই জিনিসটা প্রচন্ড আলোড়ন সৃষ্টি করলো, যে রাজশক্তি এবং এই যে পোপের বিরুদ্ধে ওনার প্রচন্ড, উনি হচ্ছে যে খেপে গেল, এবং উনি ওনার লেখাজোকা শুরু করলো। তো এতে অবশ্য ওনার খুব করুণ পরিণতি হয়। লিন্ডসে ওনাকে কিন্তু তোমার যেহেতু রাজশক্তি এবং পোপের বিরুদ্ধে লেখালেখি করছে, ওনাকে কিন্তু পড়ায় মারা ফেলা হয়।
তো এটা হচ্ছে স্যার ডেভিড লিঞ্চের দ্য ড্রিম। তো আমরা এরপরে চলে যাব নিকোলাস উদাল, যাকে বলা হয় দ্য ফাদার অফ ইংলিশ কমেডি। তো নিকোলাস উদাল সে কি লিখলো, তাকে যে এই যে কমেডি ফাদার স্বীকৃতি দেওয়া হয়েছে, রালফ রয়েস্টার ডয়েস্টার। এটা হচ্ছে কমেডি, এটা হচ্ছে ফার্স্ট কমেডি, ইংলিশে লেখা প্রথম যে কমেডি। তো এখান থেকে অনেকভাবে কোশ্চেন আসতে পারে যে প্রথম কমেডি কে লিখেছে, লিখেছে তোমার নিকোলাস উদাল। প্রশ্ন আসতে পারে যে রালফ রয়েস্টার ডয়েস্টার কে লিখেছে, এরকম প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, বিভিন্ন রকম ভাবে প্রশ্ন আসতে পারে। তো এখন তুমি অনেক জায়গায় পাবা যে গামার গাটনস নিডল, এটাও অনেক জায়গায় ফার্স্ট কমেডি বলা হয়েছে। তো পরীক্ষার মধ্যে কিন্তু তোমার দুটো অপশন থাকবে না। দুটো অপশন যদি থাকে তখন সেটা হচ্ছে রালফ রয়েস্টার ডয়েস্টার। দুটো অপশন যদি থাকে, যে তোমার দেখলা যে কোশ্চেনের মধ্যে যে ফার্স্ট কমেডি কোনটা, রালফ রয়েস্টার ডয়েস্টারও আছে, আবার গামার গাটনস নিডলও আছে। সো তুমি অবশ্যই আনসার হবে রালফ রয়েস্টার ডয়েস্টার। আর যদি রালফ রয়েস্টার ডয়েস্টার না থাকে তাহলে হচ্ছে তুমি গামার গাটনস নিডল। তো বইয়ের উপরে যদি একজন রাইটার নাম দেখা যাচ্ছে, এখানে আসলে তিনজন রাইটার, জন স্টিফেন ফার্মার, উইলিয়াম স্টিভেনসন এবং জন স্টিল। তাহলে এখান থেকে অনেকবার প্রশ্ন আসতে পারে যে গামার গাটনস নিডল কে লিখেছে। তো এখন দেখা যেতে পারে তিনজনের নাম থাকতে পারে বা যে কোনো একজনের নাম থাকতে পারে, ধরো জন স্টিলের নাম আছে অথবা শুধুমাত্র উইলিয়াম স্টিভেনসনের নাম আছে, যে কোনো একজনের নামও থাকতে পারে যে গামার গাটনস নিডল কে লিখেছে এটা, অথবা আসতে পারে এটা কোন ধরনের বই। বিভিন্ন রকম এখানে প্রশ্ন আসতে পারে। সো আমরা আসবো এখন হেনরি হাওয়ার্ডের কাছে, যে ছিল বলতো আজকে ক্লাসটা একদম শুরু করার মুহূর্তেই আমরা যেটাকে বলেছিলাম যে ফার্স্ট ফ্রুট অফ রেনেসা, যেখানে হেনরি হাওয়ার্ড আরো একজনের সাথে সে লেখাজোখা লিখতো, তার লিটারারি কোলাবোরেটর। কি নাম ছিল বলতো একটু? আমরা আজকে ক্লাসটা শুরু করেছিলাম যে দুজনের মানে ফার্স্ট ফ্রুট অফ লিটারেচার দিয়ে। কমেন্টে লিখো তো একটু। থমাস উইয়ার্ড, রাইট। সো এই যে হেনরি হাওয়ার্ড যে ছিল মূলত তোমার আল অফ সারে, তার মানে হচ্ছে যে তোমার সারের পিতা। তো সে অবশ্য তোমার ওইটা চেয়ে বড় ছিল, বয়সে বড় ছিল। ওইটার সাথে তারা একসাথে তারা লেখাজোখা করছো। তো এই যে হেনরি হাওয়ার্ড, তাকে বলা হয় ফাদার অফ ব্ল্যাঙ্ক ভার্স বা অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। ইংরেজিতে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক তাকে বলা হয়। আচ্ছা, বাংলায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কাকে বলা হয় জানো? আমরা কি জানি কেউ? মাইকেল। ওকে, মাইকেলকে বলা হয় বাংলায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, এবং হেনরি হাওয়ার্ডকে বলা হয় ফাদার অফ ব্ল্যাঙ্ক ভার্স ইন ইংলিশ লিটারেচার। সো আমরা যেই থমাস উইয়াটকে যাকে চিনি এবং যে হেনরি হাওয়ার্ডের সাথে একসাথে তারা লেখাজোখা করেছে, এবং স্যার থমাস উইয়াটকে বলা হয় ফার্স্ট সনেটিয়ার ইন ইংলিশ লিটারেচার। আচ্ছা, উনি তো ইংলিশে প্রথম উনি সনেট লিখেছে, বাট সনেট জিনিসটা প্রথমে কে লিখেছে আমরা কি জানি? বলেছিলাম সনেট প্রথম ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা শুরু করেছিলেন পেত্রার্ক, রাইট। সো প্রথম সনেট লেখা শুরু করেছিলেন পেত্রার্ক। মূলত পেত্রার্কের অনুসরণে ইংরেজিতে সনেট লেখা শুরু করছে স্যার থমাস উইয়াট, যে মূলত হেনরি হাওয়ার্ডের লিটারারি কোলাবোরেটর। সো এই যে দুজনের তাদের যে ফসল টোটাল স্মিথ সেলেনি, এটা হচ্ছে হেনরি হাওয়ার্ড এবং থমাস উইয়াট, যাকে বলা হয় ফার্স্ট ফ্রুট অফ রেনেসা। সো আমরা এখন একটু ছোট্ট করে রিভিউ করে দিই আমরা এখানের মধ্যে। সো রেনেসাটা শুরু হয়েছে 1500 থেকে 1660, এই সময়কালীন তাকে বলা হয়। এবং এখানের মধ্যে আমরা চারটা ফেজে ভাগ করেছি। এলিজাবেথন ফেজ হচ্ছে 1558 থেকে 1603, জ্যাকোবিয়ান 3 থেকে 25, 25 থেকে 49 হচ্ছে ক্যারোলিন, এবং 49 থেকে 60 হচ্ছে মূলত কমনওয়েলথ। আর যে প্রথম যেই তোমার 58 বছর এলিজাবেথন পিরিয়ডের আগে যে 58 বছর, ওটা ছিল মূলত প্রিপারেশন ফর রেনেসা। তো ফার্স্ট ফ্রুট অফ রেনেসা হচ্ছে মূলত টোটাল মিড সেলেনি, তারপরে ফ্লোরেন্স শহর থেকে শুরু হয়েছিল, এটা ছিল প্রিপারেটরি ফেজ। আর স্যার থমাস মুর যিনি লিখেছিলেন ইউটোপিয়া। ইউটোপিয়া মানে হচ্ছে এমন একটা দেশ যেটা আসলে কাল্পনিক একটা দেশ, মানে সে তার ইংল্যান্ডের তার দেশের মধ্যে যেটা তার দেশের যে সিস্টেম, ওই সিস্টেমের বাইরে গিয়ে সে ওটা খুব ক্ষুব্ধ ছিল। সে এমন একটা দেশ কল্পনা করছে যেখানের মধ্যে আসলে এরকম অরাজকতা, খুন খারাপি, এই জিনিসগুলো নাই। স্যার থমাস লিন্ডসে দ্য ড্রিম, এখানে আমরা দেখতে পাই যে উনি হচ্ছে যে স্বপ্নে নরক ভ্রমণ করতেছিল, ওখানে যা দেখলো যে পোপ, পাদ্রী যারা আছে, বিশপ, রাজা, ওরা সবাই গরিবদের রক্ত শোষণ করার জন্য ওরা মিলিত হয়েছে।
সো এরপরে সে যখন লিখলো দ্য ড্রিম, তখন ওর বিরুদ্ধে রাজশক্তি খুব চেতে গেল এবং তাকে কিন্তু পোড়া মারা হয়েছে। নিকোলাস উদাল, যাকে বলা হয় ফাদার অফ ইংলিশ কমেডি, এবং কমেডির নাম হচ্ছে রালফ রয়েস্টার ডয়েস্টার। এবং আমরা দেখতে পাবো যে ফার্স্ট কমেডি অনেক সময় গামার গাটস নিডল, এটাও তোমরা অপশনে পাইতে পারো। সো দুটো কখনো একসাথে থাকবে না, দুটো থাকে কখনো। সো রালফ রয়েস্টার ডয়েস্টার এটাকে আনসার হিসেবে দিবা। আমরা খুব দ্রুত যাচ্ছি যেহেতু অনেক লম্বা একটা ক্লাস। তোমরা পড়াবো রেকর্ড দেখার সুযোগ পাবা যারা দ্রুত একটু ধরতে পারতেছো না। আর হেনরি হাওয়ার্ড, যাকে বলেছিলাম আমরা, সে ছিল থমাস উইয়াটের লিটারারি কোলাবোরেটর। ওনারা দুজন দোস্ত ছিল এবং দুজন একসাথে লেখালেখি করতো। তো হেনরি হাওয়ার্ডকে বলা হয় ফাদার অফ ব্ল্যাঙ্ক ভার্সা। তার দোস্ত থমাস উইয়াট, তাকে বলা হয় ফার্স্ট সনেটিয়ার ইংলিশ লিটারেচার। আর দুই দোস্ত মিলে যেটা লিখেছে তার নাম হচ্ছে টটেলস মিসচেলানি, যেটা হচ্ছে সনেটের বই। তো আমরা চলে আসবো ইংরেজি সাহিত্যের গোল্ডেন এইজে। শুরু হলো আমাদের আসল রেনেসা। তো এতক্ষণ যে 58 বছর আমরা ছিলাম ওটাও রেনেসা, ওটা হচ্ছে যে তোমার মানে প্রিপারেটরি ফেজে, মানে পুরোপুরি রেনেসা নবজাগরণ শুরু হয় নাই। আমরা চলে আসলাম এলিজাবেথান পিরিয়ড। এলিজাবেথান পিরিয়ডে এখানে আমাদের স্লোগান হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন, এবং এটাকে বলা হয় গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। সো এই যে রানী, ওনার নাম হচ্ছে যে কুইন এলিজাবেথ। সো কুইন এলিজাবেথের রাজত্বকালীন সময়ে যেটা হতো, ওনার যে দরবার, তোমার অনেকে বলছে আমার 1.5x স্পিড অভ্যস্ত হয়ে গেছে। আচ্ছা, তো যারা তোমরা ফেসবুক লাইভে আছো আমাদের সাথে, তোমরা আমার স্পিডের সাথে অভ্যস্ত না, যেটা আমার অনেক লম্বা ক্লাস। আর লাইভ ক্লাসে আসলে তোমার স্লো বললে স্টুডেন্টদের খামাখা এখানে বিরক্তি ধরে যায়, এই জন্য আমরা খুব ফাস্ট যাচ্ছি। আর তোমরা পরবর্তীতে রেকর্ডটা দেখে নিতে পারবা। তো কুইন এলিজাবেথ যেটা বলছে, গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন, তাই না? বাংলায় আমরা বলি যে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী, রাইট? আমার একজন স্যার বলতো সবসময়, তোমার হচ্ছে যে যদি কোনো ডক্টর কোনো টি শার্ট পরা হচ্ছে দেখতো, উনি মানে খুব চেতা চেত। তো উনি সবসময় বলতো যে ডক্টর তুমি সুটেড বুটেড হয়ে থাকতে হবে সবসময়। উনি সবসময় বলতো ডক্টর শুড লুক লাইক এ ডক্টর, শুড স্মেল লাইক এ ডক্টর, শুড টক লাইক এ ডক্টর। তো উনি এখন আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। স্যার আমাদের টিচার ছিল এক সময়। তো এলিজাবেথান পিরিয়ডের আমরা যেই তোমার ড্রামাগুলি দেখবো, এখানে আমাদের দুটো জিনিস প্রাধান্য পেয়েছে, একটা হচ্ছে রিভেঞ্জ, একটা হচ্ছে লাভ। তো এখন তোমার পরীক্ষার মধ্যে যদি দুটো অপশন থাকে, ভাই দুটো অপশন থাকলে কোনটা দিব? দুটো অপশন থাকলে তুমি রিভেঞ্জ দিবা। তো দুটো অপশন থাকতে পারে, নাও থাকতে পারে, দুটো থাকলে রিভেঞ্জ দিবা। আর যদি তোমার যে কোনো একটা থাকে, সো রিভেঞ্জ বা লাভ, যে কোনো একটাই অ্যান্সার হবে। আমি তোমাদের যেগুলো কনফিউজিং হতে পারে, যে অনেক সময় তুমি দেখবা যে তোমার একাধিক অ্যান্সার তুমি খেয়াল করবা, তো ওগুলো আমরা একটু বলে দিব যে তুমি কোনটা। ইউজুয়ালি পিএসসি অ্যাভয়েড করে এই জাতীয় কোশ্চেন যেগুলো ডাবল আনসার থাকে, এরকম প্রচুর কোশ্চেন তুমি পাবা যেখানে দুটো আনসার কারেক্ট হতে পারে। পিএসসি ইউজুয়ালি অ্যাভয়েড করার ট্রাই করে, অনেক সময় হয়ে যেতে পারে। তো এলিজাবেথান পিরিয়ডে আমরা এরকম চারজন পিলার, চারজন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাইটারের লেখাযোগ্য আমরা পড়বো। আচ্ছা, পরীক্ষা প্রশ্ন কিন্তু এরকম হইতে পারে যে নিচের কে এলিজাবেথান পিরিয়ডের রাইটার, এরকম প্রশ্ন হতে পারে, হ্যাঁ। অথবা আসতে পারে থমাস কিট সে কোন যুগের রাইটার, এরকম প্রশ্ন আসতে পারে। সো তুমি যত রকম ভাবে প্রশ্ন আসতে পারে, তুমি সব রকম ভাবে তোমাকে চিন্তাটা এখন থেকে করে রাখতে হবে যে না এইভাবে প্রশ্ন আসতে পারে, এইভাবে প্রশ্ন আসতে পারে, আমি এইভাবে নিজেকে নিজে প্রশ্ন করবো পড়ার সময়। তো আমরা দেখবো তোমার তোমরা জানো যে 13 শতকের শুরুতে, তো 1206 সালে যে প্রথম তোমার অক্সফোর্ড ইউনিভার্সিটি এস্টাবলিশ হয়, এবং তার কিছুদিন পরে ক্যামব্রিজ ইউনিভার্সিটি এস্টাবলিশ হয়। তো এই দুটো ইউনিভার্সিটি তোমার ইংল্যান্ডে, ওখানে খুব জ্ঞানী গুণী লোকজন পড়াশোনা করতো। তো এখন এইখানে 1 2 3 4 5 এই 5 জন ওরা হচ্ছে যে ইউনিভার্সিটি দুটার ছাত্র ছিল, হ্যাঁ। তারা একসাথে টেমস নদীর তীরে যায় তোমার হচ্ছে যে সবজি টবজি খেত পড়ায়া। তো ওদের সাথে যোগ দিত তোমার এই যে থমাস ন্যাশ। সে মূলত এখানে এইসব ইউনিভার্সিটিতে পড়া নাই, না পড়েও ওদের সাথে আড্ডা দিত। তো তখন ওদের থেকে ওর মধ্যে কিছু জ্ঞান ঢুকে যেত। তার মানে আমরা একটা জিনিস শিখলাম, জ্ঞানী লোকের সাথে তোমার আড্ডা দিল কি জ্ঞান বাড়ে। এই যে থমাস ন্যাশ এই 5 জনের সাথে আড্ডা দিতে দিতে সেও ওদের লিস্টে ঢুকে গেল। এটাকে বলা হয় ইউনিভার্সিটির জ্ঞানী। হ্যাঁ, অনেক জ্ঞানী লোক ছিল এরা, সবাই অনেক পড়াশোনা করা, ইউনিভার্সিটি উইথ জ্ঞানী লোক। তো এই জ্ঞানী লোকদের আমরা দেখবো তারা কি অবদান রেখেছিল। ওকে, তো আমরা এই সময়ে কয়েকজন তোমার হচ্ছে যে রেনেসা পিরিয়ডের কয়েকজন গুরুত্বপূর্ণ পোয়েট, আজ মূলত আমরা ওনাদের লেখাজোখা পড়তে পারবো না, কারণ আমরা উইলিয়াম শেক্সপিয়ার পড়তে পড়তে টাইমটা শেষ হয়ে যাবে। তো এটা এদেরকে মূলত কালকে বলবো।
ওনাদেরকে বলা হয় মেটাফিজিক্যাল পোয়েট, রেনেসার মেটাফিজিক্যাল পোয়েট। তো এখন মেটাফিজিক্যাল জিনিসটা আসলে কি? ফিজিক্যাল মানে কি? যেটা তোমার হচ্ছে যে আমরা ছুঁতে পারি, ধরতে পারি, যার ফিজিক্যাল অস্তিত্ব আছে, তাই না? মেটাফিজিক্যাল মানে যেটা আসলে বিয়ন্ড ফিজিক্স, মানে এটা ফিজিক্সের বাইরে। তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলি যে মেটাফিজিক্যাল জিনিসপত্র বোঝার জন্য তোমার হচ্ছে অতীন্দ্রিয় সত্তা। হ্যাঁ, আমাদের অনেক দোস্ত, ওরা সব দেখা যায় বিভিন্ন তোমার সবজি টবজি পোড়ায় খাওয়ার পরে কি হয়, ওরা বিভিন্ন দার্শনিক কথাবার্তা বলে, তাই না? কয় প্রেমিকাকে ফোন দেয়, তোমাকে নিয়ে আমি চাঁদের দেশে চলে যাব, ওখানে একটা বাড়ি করবো, আমরা ওখানে বসবাস করবো, হ্যাঁ, আমাদের বাচ্চারা চাঁদের স্কুলে পড়াশোনা করবে। এর মাঝে মধ্যে সবজি পোড়ায় খাওয়ার পরে এরকম জিনিসপত্র হয় আর কি। এইগুলোই আসলে মেটাফিজিক্যাল তোমার কবিতা। আমরা যখন কালকে জন ডানের কবিতা পড়বো তখন দেখবো যে সে কিভাবে তার সূর্যের উপরে যেতে যাচ্ছে, তার, হ্যাঁ, তার মানে প্রেমিকাকে কেন সে তোমার হচ্ছে যে এইভাবে সে সব ইয়া করে ফেলতেছে। আমরা কালকে এইগুলো নিয়ে আলোচনা করবো যে ওদের মেটাফিজিক্যাল যে কবিতাগুলি সম্পর্কে। ওকে, মানে অনেক সুন্দর জিনিসটা না? মানে সংক্ষেপে বলতে পারি আমরা যে মেয়েদের পড়ানোর জন্য কিন্তু অত্যন্ত মানে উৎকৃষ্ট মানের কবিতা আর কি এগুলো। ওকে, কালকে আমরা এগুলো সম্পর্কে জানবো আরো। তো চলো আমরা একটু এখন, যেহেতু আজকে আমরা অনেক ট্রাজেডি হবে, মূলত আমরা খুব আজকে ভালোবাসার কথা খুব একটা হবে না। তো প্রথম ট্রাজেডিটা আমরা বলি। তো এই যে প্রথম ট্রাজেডিটা, এর নাম হচ্ছে তোমার যে লিখেছে তারা হচ্ছে তারও লিটারারি কোলাবোরেটর। মানে ওই সময় এরা মনে হচ্ছে একলা জোকলা মানে লিখতে পারতো না, মানে দুজন লাগতো আর কি লিখতে লিখতে। এখন তো সবাই কয় যে লিখতে পারে, কয় বাট আমি লিখে বলবো, তোরা রাখবো কি জন্য? তো তো থমাস স্যাকবিল এবং থমাস নর্টন, তো ওরও দোস্ত ছিল দুজন, ওরাও লিটারারি কোলাবোরেটর ছিল। তো ওরা যে লেখাটা লিখলো তার নাম হচ্ছে গর্ভডাক, যার আরেকটা নাম হলো ফেরেক্স এন্ড পরেক্স। এটা হচ্ছে একটা ট্রাজেডি, এটাকে বলা হয় ফার্স্ট ট্রাজেডি। যাহাই গর্ভডাক তাহাই কিন্তু তোমার ফেরেক্স এন্ড পোরেক্স, হ্যাঁ, দুটো সেম জিনিস, একটা একটার অপর নাম। এই দুজন দোস্ত এই নাটকটা লিখেছিল। তো আমরা এখন চলে আসবো, যদি আজকে আমাদের খুব ভালোবাসা নিয়ে কথাবার্তা খুব বেশি না, কিন্তু আমরা এখন কবিদের কবির কাছে চলে আসবো, এডমন্ড স্পেন্সার। সো মাই লাভ ইজ লাইক টু আইস এন্ড আই টু ফায়ার, এডমন্ড স্পেন্সারের একটা ডায়লগ। সো এডমন্ড স্পেন্সার, যার নিকনেম না, সরি, মানে ছদ্মনাম, সিউডোনেম ছিল ইমেরিটো, যাকে বলা হয় পোয়েট অফ পোয়েট। আচ্ছা, আমরা বাংলার পোয়েট অফ পোয়েট আমরা হচ্ছে যে কি জানি নাম। আচ্ছা, নাদিয়া বলছে সিদ্ধ করে না খেয়ে পুড়িয়ে খেতে কেন? না, কিছু সবজি আছে ওগুলো তোমার পোড়ায় খাইতে হয়, ওগুলো মানে সিদ্ধ করে খেলে এটা গুণটা নষ্ট হয়ে যায় আর কি, হ্যাঁ। মানে কি সবজি আছে এরকম, এই ছেলেরা অনেক সময় খায় এগুলো। মাসে একটা ইউনিভার্সিটি আছে, ওখানে প্রচুর এটা ইয়া হয়, এটা খাওয়া খাওয়া হয়। আমি এখন নাম বললে পরে আমার আবার চাকরি থাকবে না, দরকার নেই, বাদ দিই। রাইট। নির্মলেন্দু গুণকে বলা হয় তোমার হচ্ছে যে পোয়েট অফ পোয়েট। দীপ জয় বলছে পুড়িয়ে খেলে ফেমে ভালো আসে, ওর অনেক অভিজ্ঞতা দেখা যাচ্ছে এখানের মধ্যে। সেইদিকে এডমন্ড স্পেন্সারের তার বিখ্যাত ওয়ার্ক এমোরেটটি দেখা যাচ্ছে এখানের মধ্যে। ওকে, সো আমরা এখন যে কবিদের কবি এডওয়ার্ড স্পেন্সার, উনি অনেক বড় একজন কবি। তো ওনার লেখাজোখাগুলি দেখি মেজর ওয়ার্ক। সো স্যার ফিলিপ সিডনিকে উৎসর্গ করে ওনার যে লেখা সেটা হলো দ্য শেফার্ডস ক্যালেন্ডার। এটা হচ্ছে স্যার ফিলিপ সিডনি, ওনার দোস্ত ছিল, ওনার দোস্তকে উৎসর্গ করে উনি হচ্ছে এই কাব্যগ্রন্থটা লিখেছিল, দ্য শেফার্ডস ক্যালেন্ডার। তো ফিলিপ সিডনি যখন মারা যায় তখন সিডনির তোমার হচ্ছে যে তার মৃত্যুতে, এই যে বন্ধুর মৃত্যুতে তার যে শোক কবিতা, যাকে আমি বলেছি যে এলিজি, তার মৃত্যুতে যে শোক কবিতা লিখেছিল তাকে বলা হয় অ্যাস্ট্রোফেল, নাম অ্যাস্ট্রোফেল ছিল। স্পেন্সারের একটা, তো স্পেন্সার সাহেব সে চিন্তা ভাবনা করলো যে যেহেতু সে একদম অনেক বড় কবি, হ্যাঁ, তো সে ভাবলো যে তোমার সে অনেক বড় একটা তোমার হচ্ছে যে কবিতা লিখবে, অনেক বড় বিশাল, হ্যাঁ, মানে এমন একটা কাব্য সে যে লিখবে তোমার হচ্ছে যে মানে যেটা আগের সমস্ত মহাকাব্যের সমতুল্য হবে, অনেক বিশাল। কিন্তু দুঃখজনক হলো 20 বছরের সমাপ্ত আসলে করতে পারে নাই। এটা একদম তখনকার সমসাময়িক যুগের ইতিহাস, ধর্ম, মানে সবকিছু মিলায় একটা বিশাল একটা তোমার মহাকাব্য, এটা শেষ করতে পারে নাই। নাম হচ্ছে দা ফেরি কুইন। স্পেন্সারের মেজর ওয়ার্ক গুলো হচ্ছে দা শেফার্ডস ক্যালেন্ডার, দা ফেরি কুইন, ফোর হাইমস। আচ্ছা, হাইম মানে কিনে কিনে ছিল,
আই মানে কিনেছিল বলতো, কাকে উদ্দেশ্য করে? আই মানে কিনেছিল গড কে উদ্দেশ্য করে, রিলিজিয়াস। ওকে, সো অ্যামোরেত্তি এবং অ্যাস্ট্রোফেল এগুলো হচ্ছে স্পেন্সারের মেজর ওয়ার্ক। আচ্ছা, অনেকে প্রশ্ন করে ভাই আমরা এগুলো কি মুখস্থ করবো, কেমনে করবো? ছন্দবন্ধ করে মুখস্থ করবো? নো, ছন্দবন্ধ মুখ দিয়ে মুখস্থ করবা না, তুমি বারবার রিডিং পড়বা। সো বারবার তুমি হচ্ছে যে রিডিং পড়বা, তারপরে তুমি হচ্ছে কাহুত গেম গুলো খেলবা আমাদের, এবং কোশ্চেন সলভ করো। তুমি যদি মনে করো যে একবারে তুমি সব মুখস্থ করে ফেলে স্পেন্সারের মেজর ওয়ার্ক গুলো, এটা তুমি একটা বোকা শোকে বাস করতেছো, এটা একবারে জিন্দগিতে মুখস্থ হবে না। তো তুমি পড়তেছো কোশ্চেন সলভ করার সময় দেখলে যে এমন থেকে লিখছে ভুলে গেছো, আবার তুমি ব্যাকে আসলা স্পেন্সারের আর চ্যাপ্টার আসলা। হ্যাঁ, এই যে বারবার যে তুমি আসতেছো, তোমার ব্রেনের মধ্যে কিন্তু স্ক্র্যাচ ক্রিয়েট হচ্ছে, তোমার ব্রেন তো মনে রাখতে পারবে, একবার পরে জিন্দগিতে মনে থাকবে না তোমার। হ্যাঁ, তুমি কয়েকবার কবে পড়বা, কোশ্চেন সলভ করবা, দেখবে তুমি ভুলে গেছো ফোর হ্যাম কে লিখছিল, আবার তুমি চলে আসো স্পেন্সারের কাছে, আবার দেখো স্পেন্সার লিখছিল, আর কি গেছে লিখছিল। এই যে বারবার যে পৃষ্ঠে উল্টে তুলতে দিয়ে তোমার আস্তে আস্তে ব্রেনের মধ্যে ঢুকে যাবে, কিন্তু একবারে তোমার মুখস্থ করলে কোনোদিনও মনে থাকবে না। আর ছন্দবন্ধ মনে রাখে কোনো লাভ হবে না, এগুলো তুমি ভুলে যাবে খামাখা ছন্দবন্ধ। ছোটখাটো ছন্দবন্ধ মনে রাখা যায়, বাট এজ এ হোল ছন্দ খুব একটা ইফেক্টিভ হবে না এখানে। তো এটা হচ্ছে তার ফোর হাইম। নাম মুখস্থ করা লাগবে না, এই চারটা হাইম এখানে আমরা জাস্ট ছবিতে নিয়ে আসলাম অ্যাডভার্টাইজ স্পেন্সারের। তো আমরা দেখলাম স্পেন্সারের দোস্ত স্যার ফিলিপ সিডনি, এবং তোমার হচ্ছে যে এবং তোমার হচ্ছে যে ফিলিপ সিডনির যথেষ্ট রকম সে কাব্যরসিক ছিল, এবং আরো দেখতে পাবো যে সে একজন বিখ্যাত সাহিত্য সমালোচক ছিল। তো দেখি সিডনি সাহেব সে কি ক্রিয়েট করলো। তো সিডনি সাহেব সে তোমার কয়েকটা জিনিস, একটা হচ্ছে সাহিত্য সমালোচক তো বলছি, তারপরে সে তোমার কাব্যরসিক ছিল। কাব্যরসিক তার তোমার হচ্ছে যে কাব্যের নাম হচ্ছে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, এটা হচ্ছে তার সনেট। নোভেলের নাম হচ্ছে আর্কেডিয়া, এবং তার লিটারারি যে ক্রিটিক মানে সাহিত্য সমালোচনামূলক যে গ্রন্থ, তার নাম হচ্ছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। তো এখানে এটা খুব ইম্পর্টেন্ট, আর্কেডিয়াটা কে লিখছে নোভেল, এটা ইম্পর্টেন্ট, অ্যান্ড ফিলিপ সিডনির অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, এটা খুব ইম্পর্টেন্ট। তো অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা এটা হলো স্যার ফিলিপ সিডনির তোমার হচ্ছে যে তার সনেট গ্রন্থ, এটা হচ্ছে তার লিটারারি ক্রিটিক অ্যান্ড অ্যাপোলজি ফর পোয়েট্রি। তুমি পড়তে পড়তে মাঝে মধ্যে গুগলে সার্চ দিবা যে অ্যাপোলজি ফর পোয়েট্রি বইটা, এটা দেখতে কেমন, এটা হ্যাঁ এটা একটু প্রচ্ছদটা দেখে আসি। তো অনেকে বলে ভাই এইভাবে সার্চ দিয়ে পড়তে পড়তে অনেক টাইম লাগবে। ভাই তোমার টাইম লাগলো, মাথার মধ্যে ঢুকে যাবে জিনিসটা, একদম সুন্দরভাবে মাথার মধ্যে গেঁথে যাবে। হ্যাঁ, এরকম দেখছিলাম একটা ছবি আছে এরকম, হ্যাঁ অ্যাপোলজি ফর পোয়েট্রি, এখানের মধ্যে তোমার দেখা যাচ্ছে এরকম ঘোড়া উঠতেছে, হ্যাঁ এরকম তোমার মাথার মধ্যে কিন্তু এটা একটা ভিজুয়াল মেমোরি ক্রিয়েট হবে। প্রচ্ছদ গুলো দেখবা তুমি মাঝে মধ্যে গুগলের সাথে দেখবা যে বইটার একটু চেহারাটা দেখি। তো ফিলিপ সিডনি ভাই তাকে দেখতে কেমন লাগে, একটু চেহারাটা দেখি তার, হ্যাঁ দাঁড়িয়ে আছে কিনা, দাঁড়িয়ে নাকি দাঁড়িয়ে নাই, কেমন দেখতে লাগে তাকে, এগুলো মাঝে মধ্যে গুগল করবা। এই গুগল করতে করতে দেখবা তোমার ব্রেনের মধ্যে একটা ভিজুয়াল একটা মেমোরি ক্রিয়েট হয়ে যাবে, তখন তোমার মনে থাকবে, আদারওয়াইজ তোমার মনে থাকবে না, বারবার মুখস্থ করে মনে থাকবে না। আসো আমরা আচ্ছা বলো তো, আমরা এখন এই যে যাদেরকে এই যে পড়তেছি যে ফিলিপ সিডনি, হ্যাঁ তোমার হচ্ছে যে এখন যার নামে আসলাম এই যে লিলি, এরা এদের সবাইকে আমরা কি বলছিলাম? এদেরকে উইড, জ্ঞানী জ্ঞানী লোকেরা, এরা হচ্ছে অক্সফোর্ড ক্যামব্রিজে পড়াশোনা করতো, এরা হচ্ছে ইউনিভার্সিটি উইড বলা হতো এদেরকে। তো জন লিলি উনি হচ্ছে যে তোমার একজন ইউনিভার্সিটি উইড। তো লিলি সম্পর্কে তোমার এত বেশি জানা লাগবে না, লিলি সম্পর্কে শুধু জানো যে লিলি হচ্ছে তোমার তার বিখ্যাত যে তোমার বই, সেটা হচ্ছে যে রাইটার অফ কিং মিডাস। আমরা ছোটবেলায় এই গল্পটা পড়েছিলাম। তো কিং মিডাস সে একটা বর চায়, তাই না, দেবতার কাছে। সে বলে তাকে এমন একটা ক্ষমতা দিতে যে সে যেটা টাচ করবে ওটাই গোল্ড হয়ে যাবে। এরপর সে গোসল করতে যায়, পানি টাচ করলে পানিও গোল্ড হয়ে যাচ্ছে, খাবার খেতে যাচ্ছে খাবার গোল্ড হয়ে যাচ্ছে। তো দুঃখজনক হলো তার যে মেয়ে, যাকে সে খুবই পছন্দ করতো খুবই ভালোবাসতো, তো যখন মেয়েকে সে টাচ করে মেয়ে গোল্ডে কনভার্ট হয়ে গেল। তো সে তার ভুল বুঝতে পারে, এমন দেবতাকে বলে তার বরটা উঠে নিতে। ছোটবেলা আমাদের খুবই ফেভারিট একটা গল্প, এটার রাইটার হচ্ছে জন লিলি। সো তোমার হচ্ছে যে লিলিও অনেক সুন্দর সুন্দর কথা বলছে। তো আমরা অনেক সময় বলি যে আম, হুম যে যখন তুমি তুমি তোমাকে যখন বানানো হয়েছে, তোমার জোড়া বানানো হয়েছে, লিলি বলছে ম্যারেজ ইজ আর মেড ইন হেভেন এন্ড কনজামেটেড অন আর্থ। মানে বিয়ে হচ্ছে এটা স্বর্গে সৃষ্টি হয়েছে, আর এটা পূর্ণতা পাইছে মূলত কনজামেট হয়েছে আর্থে এসে।
একটা লিলির মানে বোঝা যাচ্ছে লোকটা অত্যন্ত জ্ঞানের লোক। তো ওই ওনার মতো একজন জ্ঞানের লোক আছে আমাদের দেশে, উনি আর এরকম একটা কথা বলছে, এরকম একটা উপন্যাস আছে, তোমরা আহ তোমাদের অনেকের খুব প্রিয় একটা উপন্যাস, তাই না? মেহজাবিনের অনেক প্রিয় ওইটা, না? ওকে, ওই কাসিম বিন আবু বকর উনি খুবই জনপ্রিয় রাইটার। হ্যাঁ, তোমরা যে ছোটবেলা যখন হাই স্কুলে থাকতা, তখন ওনার তোমার হচ্ছে যে লেখাজোখা পড়তা। যারা অনেকে চিনো না তার সম্পর্কে বলি, উনি হচ্ছে, আচ্ছা, বাংলা সাহিত্যের বই বিক্রির ইতিহাস, মানে বই বিক্রি ধরলে সবচেয়ে জনপ্রিয় কি আমরা জানি কেউ? মানে বই বিক্রি হিসেবে যদি ধরি, যে কার বই সবচেয়ে বেশি বিক্রি হয় সাহিত্যে? হুমায়ুন আহমেদ বল, সাদিয়া। আচ্ছা, তো সাদিয়া বলছে হুমায়ুন আহমেদ, ওকে। সো হুমায়ুন আহমেদের মানে সবচেয়ে জনপ্রিয় উপন্যাস যত কপি সেল হয়েছে, তার 10 গুণ সেল হয়েছে ওনার প্রথম উপন্যাস, এই কাসিম বিন আবু বকরের প্রথম উপন্যাস। এটা শুধুমাত্র তোমার লিগালি, মানে হচ্ছে, মানে প্রেস থেকে লিগালি এটা 4 লাখ কপির বেশি এটা প্রিন্ট হয়েছে, শুধু প্রেস থেকে লিগালি। আর এটা ইলিগালি যে কত লক্ষ কপি এটা যে প্রিন্ট হয়েছে, এটা আসলে এটা আল্লাহ মালুম। কারণ গ্রামে গঞ্জে এটা তো সব ইলিগালি প্রিন্টের বই। তো উনি হচ্ছে যে প্রকার মানে বই বিক্রি হিসেবে সবচেয়ে জনপ্রিয়। ওনার নাম সার্চ দিলে পাবা, ওকে। না, উনি নিজে কিনে নেয় সানাউর। তো উনি খুবই তোমার এই যে অনেক মেয়েদের তোমার হচ্ছে যে জিজ্ঞেস করে দেখবে যে শম্পা, তুমি আজকে নাম শুনলে এই শম্পা তুমি মিথ্যা কথা বলতেছো, হ্যাঁ? সন্দীপের মেয়েরা তো হচ্ছে খুবই, মানে আমার আপা ছোটবেলায় যেটা করতো, মানে উপবৃত্তে টাকা দিত স্কুল থেকে, তো ওইটা দেওয়ার পরে সে মোটামুটি ওই টাকাটা পায় এসে দৌড় মারতো, লাইব্রেরিতে যায়, কাশিম বিন আবু বকরের বই নিয়ে আসতো। তখন বাসায় এগুলো পরে নিষিদ্ধ ছিল, তো আমরা হচ্ছে যে মেইন বইয়ের মধ্যে লুকাই লুকা পড়তাম এটা, হ্যাঁ, মেইন বইয়ের ভিতরে রাখতাম, আমরা যখন আসতো তখন আবার মেইন বই পড়া শুরু করে দিতাম। এটা হচ্ছে যে সে রাইটার। আচ্ছা, ওনাকে নিয়ে মূলত যখন তোমার ইংল্যান্ডের একটা পত্রিকা যখন ওনাকে নিয়ে ফিচার ছাপলো, তখন উনি মানে আমাদের, আমরা যাদেরকে খুব রুচিবান মানে সম্প্রদায় বলতে চিনি, তারা খুব তখন ওনাকে নিয়ে আস্তে আস্তে ভাবা শুরু করলো। ওনাকে নিয়ে আমাদের খুব, যাদেরকে আমরা খুব এরিস্টোক্রেট সোসাইটি বলি, তারা ওনাকে খুব পাত্তা দিতে চায় না। ওকে, দীপা বলছে আমি খারাপ করছি না, এটা তো বলা যাবে না। সাশা, আমরা হচ্ছে যে একটু থমাস কিডের কাছে চলে আসি। ওনার নামটা যদিও কিড, উনি আসলে কিড না, হ্যাঁ, উনি কিড না। উম, ওনার যে ফেমাস প্লে যেটা হচ্ছে তা স্প্যানিশ ট্রাজেডি, তো এটা একটা রিভেঞ্জ ট্রাজেডি। এখানের মধ্যে আসলে যে ঘটনাটা ঘটছিল এটার মধ্যে তোমার বলা হয়ে থাকে যে উইলিয়াম শেক্সপিয়ার তার হ্যামলেটটা এটার অনুকরণে তোমার হচ্ছে যে আহ, উম, লিখেছে। এখানে একটা প্রধান চরিত্র হচ্ছে বেলিন পেরিয়া। হ্যাঁ, তো বেলিন পেরিয়া ছিল এখানের মধ্যে সে নায়িকা। তো অ্যান্ড্রিয়া নামক একটা ছেলেকে সে পছন্দ করতো। তো এখন বেলিন পেরিয়া তো খুব সুন্দরী ছিল, ওই বেলিন পেরিয়াকে আরেকটা ছেলে ছিল বেলতাজার। তো বেলতাজারও হচ্ছে যে সে মূলত রাজার পোলা ছিল, তো সেও তোমার হচ্ছে বেলিন পেরিয়াকে খুব পছন্দ করতো। তো এখন যেহেতু সে খুব তোমার ধনী এবং রাজার ছেলে সে, তো সে যেটা করলো, সে চক্রান্ত করে তোমার অ্যান্ড্রিয়াকে মেরে ফেলে। অ্যান্ড্রিয়াকে মেরে ফেলে তার প্রথম প্রেমিকা মারা গেল। তো এখন তো বেলিন পেরিয়া উনি প্রচন্ড সে উম, দুঃখ পাইছে। তো এর মধ্যে যেটা হয়, আরেকটা লোক আছে হিরোনিমো, তার একটা পুত্র আছে হোরেশিও। এই হোরেশিওর লগে আবার বেলিম্পিরিয়ার তোমার হচ্ছে যে প্রেম হয়। কিন্তু তোমার হচ্ছে যে খুব দুঃখজনক হলো, বেলতাজার এবার হোরেশিওকে মারে ফেলে। তো তার মানে বেলিম্পেরিয়া তার দুজন প্রেমিক তার এইভাবে তোমার মরে গেল, খুবই দুঃখজনক না? দুজন প্রেমিক তার এইভাবে মরে গেল বেলতাজার ষড়যন্ত্র করে। তো হোরেশিও যখন মরে যায়, তখন হোরেশিওর বাপ ছিল তোমার তার নাম ছিল তার নাম কি জানি ছিল, ইংরেজি সাহিত্যে কি আসে নাকি এখানের মধ্যে? হিরোনিমোর, তার নাম ছিল হিরোনিমো। হ্যাঁ, হিরোনিমো ছিল হোরেশিওর আব্বা। হিরোনিমো চিন্তা করলো, তুই আমার পোলারে মারি ফেলছিস, দাঁড়া আমি তোর বিরুদ্ধে একটা এখন প্লট করতেছি। তো সে যেটা করে, তখন তার একটা নাটকের আয়োজন করে, যেখানের মধ্যে তো নাটকটা এমন ভাবে সাজানো হয় যাতে করে এখানে যারা অভিনয় করবো ওরা সবাই যাতে মারা যায়, এমন বিন্যস্ত করে। তো এখন নাটকটা শেষ হবার সিস্টেমটা সে এইভাবে এখানের মধ্যে সাজায়। তো এখন ওরা তো নাটকের মাধ্যমে তোমার হচ্ছে বেলতাজারকে ওখানে মেরে ফেলে। নাটক শেষ হওয়ার পর যেটা হয়, বেলিম্পেরিয়া এবং হিরোনিমো ওরা দুজন আত্মহত্যা করে, মানে সবাই মরে গেছে এখানের মধ্যে, হ্যাঁ, সবাই মরে গেছে। তো বলা হয়ে থাকে যে স্প্যানিশ ট্রাজেডির অনুকরণে তোমার উইলিয়াম শেক্সপিয়ার সে হ্যামলেটটা লিখেছিল। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লেখা, রিভেঞ্জ ট্রাজেডি। আর এটা থমাস কিডেন। সো আমরা এরপর আসবো উইলিয়াম জর্জ চ্যাপম্যান, সরি জর্জ চ্যাপম্যান। নামটা যে চ্যাপম্যান, সো খুব চাপ নেওয়ার দরকার নাই, ওনার নামটা চ্যাপম্যান হলো, শুধু মনে রাখতে হবে যে চ্যাপম্যান ইলিয়াড এবং অডিসিটাকে অনুবাদ করছিল। ইলিয়াড আর অডিসি কে লিখছিল?
একটু কমেন্টে করো, কমেন্টে লিখে তো সবাই একটু। হোমার লিখছিল, রাইট। জর্জ চ্যাপম্যান নিয়ে আমরা তেমন একটা চাপ নিব না, শুধু মনে রাখবো যে সে হচ্ছে ইলিয়াড এন্ড অডিসিকে ট্রান্সলেট করছিল। সো আমরা এখনো আরেকজন জ্ঞানী ব্যক্তির কাছে চলে আসবো, তার নাম হচ্ছে ফ্রান্সিস বেকন, যাকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ প্রোজ। গতকালকে আমরা একজন ইংলিশ প্রোজের ফাদার পড়ছিলাম, কি নাম যেন তার, কি নাম যেন? আলফ্রেড দ্য গ্রেট। আচ্ছা, আলফ্রেড দ্য গ্রেট ছাড়া আরেকজন নাম পড়ছিলাম, তার নাম ছিল ওয়াইক্লিফ, তাই না? তার নাম ছিল ওয়াইক্লিফ। আরেকজন নাম পড়ছিলাম, বলছিলাম যে দুজন একসাথে থাকবে না ইউজুয়ালি। আর ওনাকে বলা হয় মডার্ন ইংলিশ প্রোজের ফাদার। ওনাকে আবার দ্য অ্যাসিস্ট বলা হয়, তার মানে প্রাবন্ধিক। এই লোক অনেক প্রবন্ধ লিখছে। তোমরা যদি বই পড়ে কিছু শিখতে চাও, সেক্ষেত্রে প্রবন্ধ পড়বা। প্রবন্ধের বই যদি পড়ো, তখন তুমি অনেক শিখতে পারবা। আর বিসিএস এর জন্য আমি তোমাদের বলবো যে বিসিএস তো হচ্ছে যে এটা প্রিলির পরীক্ষা না, প্রিলি তো বাছাই পর্ব। সো প্রিলিতে টিকার পরে তোমার মূল যে পরীক্ষা, সেটা লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা ভালো করার জন্য এখন থেকেই প্রবন্ধ পড়ার অভ্যাস তোমাকে গড়ে তুলতে হবে, ঠিক আছে? তো বেকনের যে ওয়ার্ক গুলো তোমার, সো দেখবো সবগুলোর আগে অফ আছে, হ্যাঁ, অফ দ্য ওয়ার্কস অফ গড এন্ড ম্যান, অফ দ্য মিরাকলস অফ আওয়ার সেভিয়ার, সবগুলো অফ আছে, হ্যাঁ, সবগুলো অফ আছে। এটা থেকে মনে রাখতে হবে, অফ থাকলেই হচ্ছে তোমার এটা বেকন, হ্যাঁ, বেকন সবগুলো অফ আছে, অফ আলা সবগুলো বেকন। স্যারগুলো আমরা দিয়ে দিব, তো তোমরা অলরেডি হওয়ার কিছু নাই। অফ ছাড়াগুলো একটু পড়ি, মুখস্থ করি। নোভাম অর্গানাম, এটার মধ্যে অফ নাই আবার, হ্যাঁ। তো আশা করি মনে থাকবে। হিস্ট্রি অফ লাইফ এন্ড ডেথ, জীবন এবং মৃত্যুর হিস্ট্রি, এটাও ফ্রান্সিস বেকনের একটা বিখ্যাত বই। দ্য নিউ আটলান্টিস, এটা বেকনের। তো আচ্ছা, তাহলে বেকনের বইগুলো যদি দেখি, সবগুলো অফ আছে, অফ আলাগুলো বেকনের, বুঝলাম। আর অফ ছাড়া আছে নোভাম অর্গানাম, হিস্ট্রি অফ লাইফ এন্ড ডেথ এবং দ্য নিউ আটলান্টিস। তো এখন ভদ্রলোকের, আমরা জ্ঞানী লোক, ভদ্রলোকের কিছু আমরা কোটেশন সম্পর্কে আমরা একটু দেখি। সে বলছে, রিডিং মেক্স আ ফুল ম্যান, কনফারেন্স রিডিং ম্যান, রাইটিং এন এক্সাক্ট ম্যান। তো আমাদেরকে শুধু পড়লে হবে না, আমাদেরকে অনেক লিখতে হবে। যদি তুমি লিখো, তাহলে তোমার সেই পড়াটা পূর্ণতা পাবে। সে বলছে, some books are to be tasted, others to be swallowed, and few others to be chewed and digested. A good friend is another himself. এবং opportunity makes a thief. আমরা অনেক সময় বলি যে সুযোগের অভাবে সৎ, তাই না? এরকম অনেক লোকজনকে আমরা পাই, সুযোগের অভাবে যারা সৎ। তো এখন বেকন শুধু ওই তোমার আরো অনেক গুরুত্বপূর্ণ কথা বলছো, দেখো কি বলছে, দেখো সে বলছে যে unmarried men are best friends, best masters, best servants, but not always best subject. So অবিবাহিত লোকজন যারা আছে, ওরা তোমার খুব বেস্ট ফ্রেন্ড হতে পারে, বেস্ট মাস্টার হতে পারে, বেস্ট সার্ভেন্ট হতে পারে, কিন্তু ওরা কি বেস্ট সাবজেক্ট না। কেন? ফর দেয়ার লাইক টু রান অ্যাওয়ে। ওকে, এন্ড অলমোস্ট অল ফিগারিস্ট আর অফ দ্যাট কন্ডিশন। এটা কি বোঝা গেল? এটা বোঝা গেল কি বলতো? এটা বোঝা গেল বিবাহিত লোকদের সাথে বন্ধুত্ব করতে হবে, তাই না? তো আমরা বসের কথাটা আমাদের অবশ্যই মনে রাখা লাগবে, এই যে আনমেরিড লোকজনের সাথে বেশি বন্ধুত্ব করলে পরে এই ধরনের ব্যাপার স্যাপার ঘটতে পারে, যাই আমরা কেউ আশা করি না এই ধরনের ব্যাপার স্যাপার ঘটুক। মাসুম আবার খুব ক্ষুব্ধ গেল না? মাসুম বললো, ভাই আপনি এখন আমরা ব্যাচেলারদের এমনিতেই তো ঘর ভাড়া দিতে চাই না, এখন ফ্রান্সিস বেকন তো এমনিতেই মানে আহ, এখন আরো ঝামেলা ক্রিয়েট করে দিচ্ছে না? মাসুম, তোমাকে যদি ঘর ভাড়া যদি না দেয়, কোনো মালিক যদি বলে ব্যাচেলারদের ঘর ভাড়া দেওয়া হয় না, তুমি তাকে বলে আসবা যে বাড়িওয়ালা সাহেব, আপনার মেয়েকে কোনোদিন ব্যাচেলার থেকে বিয়ে দিয়েন না, হ্যাঁ, যেহেতু ব্যাচেলার এত খারাপ। তো কয়দিন আগে মূলত যে সিরিয়াল সালেকিনের অভিজ্ঞতা হয়েছে, সে বাসা ভাড়া নিতে গেলে কেউ ব্যাচেলারকে দিব না। আমরা চলে আসবো এখন উইলিয়াম শেক্সপিয়ারের দিকে যাচ্ছি মূলত। তো উইলিয়াম শেক্সপিয়ারের কাছে যাওয়ার আগে তার দোস্তকে নিয়ে একটু কথাবার্তা বলি। শেক্সপিয়ারের দোস্তের নাম হচ্ছে ক্রিস্টোফার মার্লো। তো এই ক্রিস্টোফার মার্লোকে বলা হয় ফাদার অফ ইংলিশ ড্রামা, অথবা ফাদার অফ ইংলিশ ট্রাজেডি। অনেকে বলবো শেক্সপিয়ারকে তো বলা হয়, আমরা সেই কোশ্চেনে আসবো। তো ক্রিস্টোফার মার্লো হচ্ছে মূলত শেক্সপিয়ারের সমসাময়িক, একই সালে জন্মগ্রহণ করছে এবং সে খুব বেশি দিন বাঁচে নাই, মানে 1564-তে জন্মগ্রহণ করছে, 1593-তে মারা গেছে। তার মানে মাত্র 29 বছর পর্যন্ত বাঁচছিল ক্রিস্টোফার মার্লো, হ্যাঁ। সো 29 বছরে মারা যায়, হ্যাঁ। উইলিয়াম শেক্সপিয়ার দোস্ত, একই সালে তারা
জন্মগ্রহণ করেছিল। তো যখন শেক্সপিয়ারকে নিয়ে যখন অনেক সমালোচনা হচ্ছিল, তখন তাকে সাপোর্ট দিয়ে সে পত্রিকা আর্টিকেল লিখতো তখন সে, হ্যাঁ, কারণ জানি শেক্সপিয়ার যে ট্রেডিশনাল যে তোমার থিম, তাকে কিন্তু ব্রেক করছিল সে। ট্রেডিশনাল যে তোমার যে থিম, সেটা ছিল একটা নাটক, এখানে ইউনিটি অফ টাইম থাকতে হবে, ইউনিটি অফ প্লেস থাকতে হবে, হ্যাঁ, যে তুমি যেটা অভিনয় করবো মঞ্চের মধ্যে, এখানে ইউনিটি অফ টাইম থাকতে হবে। শেক্সপিয়ারের নাটকের মধ্যে আমরা দেখি সে একই সাথে মানে অতীত বর্তমান ভবিষ্যৎ একই জায়গার মধ্যে নিয়ে আসতেছে, তাই না? তো সে ব্রেক করছিল যে ট্রেডিশনাল সিস্টেমটাকে। মারলো আবার তার সাপোর্টে লেখালেখি করছিল তারা, দোস্ত। ওকে, আরো রহস্য আছে, সামনে পাবো আমরা। তো মার্লোর তার বিখ্যাত যে লেখা, সেটা হচ্ছে ডক্টর ফাস্টাস। এটা একটা নাটক। তো ডক্টর ফাস্টাস ইজ কল্ড রেনেসাঁ হিরো। এটার চিফ ক্যারেক্টার হচ্ছে মূলত ডক্টর ফাস্টাস, লুসিফার হচ্ছে শয়তান। মার্লোর একটা লেখা হচ্ছে দ্য জু অফ মাল্টা, আরেকটা বিখ্যাত নাটক। তো পুরো নাটকটার নাম ছিল মূলত দ্য ট্রাজিক্যাল হিস্ট্রি অফ ডক্টর ফাস্টাস, ট্রাজেডি। এখানে যেটা ছিল আসলে, ডক্টর ফাস্টাস মানে সে ছিল অত্যন্ত জ্ঞানী, এত জ্ঞান অর্জন করছে সে, তার মনে হলো যে আরো তার জ্ঞান অর্জন করতে হবে, আরো জ্ঞান লাগবে তার। তো আরো অসীম জ্ঞান পাওয়ার জন্য সে চিন্তা করলো জাদুবিদ্যা শিখতে হবে, ব্ল্যাক ম্যাজিক শিখতে হবে। ব্ল্যাক ম্যাজিক একমাত্র উপায় যেটা সে চর্চা করতে পারলে সে অসীম ক্ষমতা লাভ করতে পারে। তার দুই বন্ধু ছিল, ভালদেস এবং কর্নেলিয়াস। তো ওটা ছিল তোমার তার দোস্ত। দোস্ত বলে তুমি জাদু শিখো, জাদু শিখলে তুমি হচ্ছে যে অনেক উন্নতি করতে পারবা, অনেক কিছু তুমি শিখতে পারবা। তো এর মধ্যে সে তোমার সাক্ষাৎ পায় মেফাস্টোফিলিস, যে ছিল মূলত শয়তানের শিষ্য, মানে লুসিফারের শিষ্য ছিল। লুসিফার হচ্ছে শয়তান এখানের মধ্যে, হ্যাঁ। লুসিফারের শিষ্য ছিল মূলত মেফাস্টোফিলিস। তো মেফাস্টোফিলিস তোমার বলে যে ঠিক আছে ফস্টাস, তোমাকে হচ্ছে যে আমি শিখাবো, তোমার সেবা টেবা করবো, তুমি যা বলবো আমি তা করবো, তবে তুমি আমার বসের সাথে একটা চুক্তি করো। আমার বসের নাম লুসিফার, তোমার বসের সাথে একটা চুক্তি করো। কি চুক্তি? সো তুমি 24 বছর হচ্ছে যে 24 বছর এসে ক্ষমতার মতো তুমি পাবা, আর 24 বছর পরে তোমার আত্মাটা তোমার হচ্ছে যে লুসিফার তার রাজ্যে নিয়ে যাবে। আমি এর পরে তুমি লুসিফারের দাসত্ব করতে শুরু করবা। তো এখন এই চুক্তির ফলে যেটা হয়, তোমার ফাস্টাস অনেক ক্ষমতা মালিক হয়, মেফাস্টোফিলিস তার দাসে কনভার্ট হয়। এবং মানে সে তখন যাতা করা শুরু করছে সে। এবং সে কি করছে, সে তোমার মেফাস্টোফিলিসের সাহায্যে, যে গ্রিসের যে খুবই সুন্দরী মহিলা ছিল তোমার হেলেন, হেলেনকে সে নিয়ে আসছে। মানে সে একদম হেলেন তো অনেক আগে মারা গেছে, হেলেনকে সে নিয়ে আসছে, হেলেনকে নিয়ে সে উপভোগ করতেছে। তো এখন যত তার চুক্তি শেষ দিকে সে যাচ্ছে, 24 বছর তার শেষ হয়ে যাচ্ছে যাচ্ছে, সে বুঝতে পারতেছে যে সে আসলে একটা মানে ট্র্যাপে সে পা দিছে, কিন্তু সে ওখান থেকে বের হয়ে আসতে পারে না। এবং আলটিমেটলি কিন্তু সে লুসিফারের দাস হয়ে যায়। সো এই হচ্ছে সে শয়তান লুসিফার, যে মূলত এইসব ম্যাজিকের যে রাজ্য তার হিরো। তো ক্রিস্টোফার মার্লোর তোমার পরের যে গুরুত্বপূর্ণ নাটক, সেটা হচ্ছে ট্যাম্বারলাইন দ্য গ্রেট। এটা হচ্ছে বিখ্যাত যে তোমার বীর তৈমুরের জীবন কাহিনী অবলম্বনে, তৈমুরের যে সিংহাসন আরোহণের কাহিনী এবং তৈমুরের কাহিনীগুলো। তো তৈমুরের কোনো বংশধর কি আমাদের এই ভারতবর্ষে আসছিল? আমরা কি জানি তৈমুরের কোনো বংশধর বা কেউ আসছিল? কে আসছিল? কে? বাবুর, রাইট। ওকে, সো ক্রিস্টোফার মার্লোর খুব মাস্টারপিস একটা ওয়ার্ড আছে, এডওয়ার্ড 2। তো এডওয়ার্ড 2 এটা মূলত তোমার আরেকটা গ্রন্থের অনুকরণে তোমার রচিত, যেখানে একজন তোমার রাজা এডওয়ার্ড 2 তার যে উদ্ভট খেয়াল চরিত্রাত্ম, তার যে ব্যক্তিগত কামনা বাসনা এবং এগুলোর মাধ্যমে তার কি পতন ঘটে সেটা নিয়ে। তো এটা অবশ্যই এডওয়ার্ডের যে করুণ পরিণতি হয়, সেই করুণ পরিণতি দেখতে গিয়ে আমাদের মধ্যে এডওয়ার্ডের প্রতি এক ধরনের সহানুভূতির জন্ম নেয়। তো দ্য প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ। তো আমাদের ক্রিস্টোফার মার্লো আমাদের হচ্ছে যে যে হচ্ছে যে যখন বলেছি উইলিয়াম শেক্সপিয়ারের বন্ধু, সে যে শুধুমাত্র তোমার নাটক লিখছে তা না, সে কিন্তু এরকম পোয়েম লিখছে। তো তার পোয়েমটার নাম হচ্ছে দ্য প্যাশনেট শেফার্ড
টু হিজ লাভ, এটা তার একটা বিখ্যাত কবিতা। তবে এগুলো সব গীতি কবিতা, কিন্তু গীতি কবিতা মানে কি বলেছিলাম, গীতি কবিতা মানে বলেছিলাম এটা সেকেন্ড ড্রামা, রাইট, ড্রামা। গীতি কবিতা হচ্ছে এটা গাওয়ার উদ্দেশ্যে যেটা লেখা হয়, মানে গান। ক্রিস্টোফার মার্লোর দ্য প্যাশনেট শেফার্ড লাভ থেকে তোমার হচ্ছে যে একটা বিখ্যাত লাইন, কাম লিভ উইথ মি এন্ড বি মাই লাভ। খুবই তোমার হচ্ছে অনেক প্রেমের কথাবার্তা, ঠিক আছে, আমরা এখানে অনেক ব্যাচেলার লোকজন, বেশি প্রেমের কথাবার্তা বলাটা ঠিক হবে না সাহিত্যের ক্লাসে। আবার পরে তো যে ভাই আমাদের মধ্যে প্রেম জেগে গেছে, এখন আপনি আমাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তো তোমাদের ক্যাডার হওয়ার পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে, আমি চাইলেও এখন বিয়ে দিতে পারবো না। তোমাদের আমারা বলবে যে আপনি তো কোচিং খুলছেন ওদের ক্যাডার বানানোর জন্য, এখন এগুলো কি পড়াইতেছেন। ঠিক আছে, তোমরা ক্যাডার হয়ে দ্রুত বিয়ে করতে পারবা। জিওফ মাল্টা, এটা মারলো। এই যে জিওফ মাল্টা, আমরা জিউদের নিয়ে মানে ইহুদিদের নিয়ে আমরা আরো একটা নাটক দেখতে পাবো, তোমার হচ্ছে মার্সেল অফ ভেনিস। ওকে, আমরা চলে আসলাম ক্রিস্টোফার মার্লোর যে বন্ধু এবং যাকে বলা হয় সম্রাটের সম্রাট, ইংরেজি সাহিত্যের সম্রাটদেরও সম্রাট, সে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। তার জন্ম হচ্ছে 1564, মৃত্যু হচ্ছে 1616। সো উনি হচ্ছে যে জন্ম মৃত্যু একই তারিখে, 23 এপ্রিল, দ্য রিয়াল ওয়াজ, তাই না? তো ওনার বার্থ প্লেস হচ্ছে স্ট্যানফোর্ড অফ অ্যাভন। তার ওয়াইফের নাম হচ্ছে অ্যানা হ্যাথওয়ে, এবং যে ছিল তার 8 বছরের সিনিয়র। তার মানে আমরা বুঝতে পারলাম যে বসরা সবসময় সিনিয়রদের বিয়ে করে, কি বলো, তাই না? উনি হচ্ছে মোটামুটি 37টা নাটক লিখেছে, কবিতা লিখেছে 154টা সনেট, এবং তার প্রত্যেকটা প্লেতে 5টা করে তোমার অ্যাক্ট আছে। এবং তার যে লেখাগুলো সেটা আয়াম্বিক পেন্টামিটার, এই তোমার হচ্ছে যে সাহিত্য যে তৈরি, তুমি বলবা আয়াম্বিক পেন্টামিটার জিনিসটা কি? আয়াম্বিক পেন্টামিটার আসলে তোমাকে মুখস্থ করা লাগবে, বেশি বোঝা লাগবে না, জিনিসটা হচ্ছে একটা লেখার একটা স্টাইল। হ্যাঁ, সো ওনার সনেট গুলোর মধ্যে যে লেখাগুলা, সো এখানের মধ্যে যেটা থাকে, সো প্রতিটা লাইন এটা 5 ফিট লং, এবং প্রতি পদে থাকে 2টা সিলেবেল। একটাতে স্ট্রেস দিতে হয়, একটাতে আনস্ট্রেস দিতে হয়। এবং তার মানে হচ্ছে আমাদের প্রতি পদে 2টা সিলেবেল থাকে, তার প্রতি লাইনে কয়টা সিলেবেল? 10টা করে সিলেবেল থাকে। শেল আই, হ্যাঁ, কম্পেয়ার দি টু আ সাম মার্স ডে। সো এখানের মধ্যে দেখা যাচ্ছে 10টা সিলেবেল, এইটা বলা হয় আয়াম্বিক পেন্টামিটার, এটা তার সনেটের বৈশিষ্ট্য। টার্মটা মনে রাখতে হবে যে আয়াম্বিক পেন্টামিটার, বাট আয়াম্বিক পেন্টামিটার জিনিসটা কি সেটা তোমার এক্সাম আসবে না। আমরা দেখবো উইলিয়াম শেক্সপিয়ারের ট্রাজেডি। এখানেও যথারীতি তোমার ছন্দমন্দ দিয়ে পড়ে লাভ হবে না, বারবার পড়তে হবে, খাতায় লিখতে হবে, এবং তুমি যে কোশ্চেন সলভ করবে আবার এখানে ফিরে এসে সলভ করতে হবে, তুমি ভুলে যাবে হ্যাঁ এটা কি জিনিস। তো উইলিয়াম শেক্সপিয়ারের ট্রাজেডি, তবে এখানে রুলস অফ থাম্ব আছে একটা, তুমি দেখবে নামগুলো ছোট ছোট বেশ। হ্যাঁ, তো এখানে তুমি যদি একটু কাহিনীগুলো একটু জানো, তো সেক্ষেত্রে তোমার মনে থাকবে যেটা কোনো ট্রাজেডি, কোনো কমেডি। সো রোমিও এন্ড জুলিয়েট, ম্যাকবেথ, ওথেলো, কিং লিয়ার, জুলিয়াস সিজার, হ্যামলেট, অ্যান্থনি ক্লিওপেট্রা এবং টাইমন অফ অ্যাথেন্স। আর একটা জিনিস মনে রাখবা এখানের মধ্যে, যে ট্রাজেডিগুলো সবগুলো কোনো লোকের নাম, দেখো রোমিও জুলিয়েট, ম্যাকবেথ, ওথেলো, কিং লিয়ার, জুলিয়াস সিজার, হ্যামলেট, কোনো লোকের নামে, এইভাবে মনে রাখতে পারো। সো বারবার তুমি পড়বা, তারপরে তুমি দেখবা একটা সময় তোমার মনে থাকতেছে, এবং যখন তুমি কোশ্চেন সলভ করবে আবার এসে দেখবে হ্যাঁ এটা ভুলে গেলাম, কোনো এটা অন্য ট্রাজেডি গুলো তাহলে কি। ধরো তুমি দেখলা যে কিং লিয়ার যে ট্রাজেডি তুমি ভুলে গেছো, হ্যাঁ, তুমি আবার আসে তুমি হচ্ছে যে দেখলা অন্য ট্রাজেডি গুলো কি, এইভাবে ধাপে ধাপে তোমার এটা মনে থাকবে। কমেডি গুলো দেখো এখানে কিন্তু তেমন কোনো লোকের নাম নাই, এবং নামগুলো দেখো বেশ লম্বা লম্বা। দ্য টেমিং অফ দ্য শ্রু, দ্য কমেডি অফ ইরোর্স, অ্যাজ ইউ লাইক ইট, দ্য মার্চেন্ট অফ ভেনিস, অল সোয়েল দ্যাট এন্ড সোয়েল, মিড সামার নাইটস ড্রিম, মেজার ফর মেজার, টুয়েলভ নাইট, দ্য টেম্পেস্ট। তাহলে এইটা এইভাবে একটু মনে রাখতে পারো চাইলে তুমি, ট্রাজেডিগুলোর মধ্যে বিভিন্ন লোকের নাম আছে, সব কোন না কোনো লোকের নাম। আর এখানে কোন তেমন কোনো লোকের নাম না, নামগুলো বেশ লম্বা লম্বা। এগুলো হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি। বিভিন্ন প্রশ্ন আসতে পারে, যে যেমন টুয়েলভ নাইট কে লিখছে, এরকম যেমন প্রশ্ন আসতে পারে। আবার আসতে পারে টুয়েলভ নাইট এটা হচ্ছে তোমার এটা কোন ধরনের রচনা, এটা ট্রাজেডি কমেডি, এটা কোন ধরনের রচনা, এরকম আসতে পারে। আসতে পারে নিচের কোনটা শেক্সপিয়ারের ট্রাজেডি, এরকম প্রশ্ন আসতে পারে। উইলিয়াম শেক্সপিয়ারের উপরে যদি তুমি দুটো কোশ্চেন না পাও, তুমি ওখানে নগদে চলে যাও পরীক্ষা হলে, পরীক্ষা না দিয়া
তুমি বলবা 700 টাকা পেমেন্ট দিয়ে আমি এখানে ফর্ম ফিল আপ করছি, আপনার কি মস্কারি পাইছেন? শেক্সপিয়ার থেকে কোনো কোশ্চেন নাই, এবং তুমি রাগ করে চলে আসবা যে কে করছে এই প্রশ্নটা, এই প্রশ্ন কোয়ালিটি ঠিক হয় নাই, যে শেক্সপিয়ার থেকে কোনো কোশ্চেন নাই। তুমি রাগ করে পরীক্ষা শেষ হওয়ার 1 মিনিট আগে চলে আসবা, ঠিক আছে? 2 নাম্বার এখান থেকে পাবা, অবশ্যই পাবা। সো উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি অলসো দ্যাট এন্ডস ওয়েল, টুয়েলথ নাইট, তারপরে লাভ লেভার্স লস্ট, এটা একটা কমেডি। মেজার ফর মেজার, এখন উইলিয়াম শেক্সপিয়ার সে কি শুধুমাত্র তোমার সে শুধুমাত্র যে নাটক লিখছে তা না, সে কিন্তু আমরা জানি সনেট লিখছে, তাই না? এবং তার বিখ্যাত একটা ন্যারেটিভ পোয়েম, তাকে বলা হয় দ্য রেপ অফ লুক্রেস। ন্যারেটিভ পোয়েম মানে কি? এখানের মধ্যে তোমার কোন একটা সেটিং এর বর্ণনা থাকবে, এখানে স্থানের বর্ণনা থাকবে, এখানে অনেকগুলা লোকজন থাকবে, হ্যাঁ। সো দ্য রেপ অফ লুক্রেস, এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিখ্যাত ন্যারেটিভ পোয়েম। আ লাভার্স কমপ্লেইন্ট, এটাও কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের একটা ন্যারেটিভ পোয়েম, এবং ভেনাস এন্ড অ্যাডোনিস, এই তিনটে হচ্ছে শেক্সপিয়ারের ন্যারেটিভ পোয়েম। সো ভেনাস এন্ড অ্যাডোনিস, এ লাভার্স কমপ্লেইন্ট এবং দ্য রেপ অফ লুক্রেস। এখন আসলে যে প্যাশনেট পিলগ্রিম, এটাও একটা ওনার কবিতা, এটা একটা বিখ্যাত কবিতা। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আপনি ডাবল কথা বলতেছেন, বলতেছেন শেক্সপিয়ার বসের বস, হ্যাঁ, সে হচ্ছে যে ফাদার, সে হচ্ছে সবার গুরু, আবার মাল্লোকে বলছেন যে সেও হচ্ছে যে ভাই ফাদার অফ ড্রামা ট্রাজেডি। তবে আসলে আনসার কি, হুইজ দ্য ফাদার অফ ইংলিশ ড্রামা, আসলে কে? তো তোমাদের জন্য আমি এখানের মধ্যে পোয়েম, পোয়েট্রি, পোয়েম হলো একটা কবিতা, পোয়েট্রি মানে তার কবিতা গ্রন্থ আর কি, অনেকগুলো কবিতা। সো সো তোমাকে আমি আশ্বস্ত করতে চাই, সেটা হচ্ছে তোমার এখানে মার্লো আর শেক্সপিয়ার একসাথে থাকার কথা না। যদি ফাদার অফ ট্রাজেডি আসে তখন তুমি অবশ্যই মার্লো দিবা, আর যদি ফাদার অফ ড্রামা থাকে তখন ইউজুয়ালি এখানের মধ্যে দুটো অপশন থাকবে না, মার্লো শেক্সপিয়ার একসাথে থাকবে না। ওকে, তো তোমার তোমাদের খুব ওরিড হওয়ার কোনো কারণ নাই। শেক্সপিয়ারকে বলা হয়, মার্লোকে বলা হয়, দুজনকে বলা হয় ফাদার। তবে তোমার শেক্সপিয়ার তো অনেক বড় গুরু, তাই না? গুরুস্থানীয় ব্যাপার, দুজনে একসাথে অপশন থাকার কথা না। তো এটার একটা ভয়ঙ্কর রকম বিতর্ক আছে। ভয়ঙ্কর বিতর্কটা হচ্ছে, আচ্ছা শেক্সপিয়ারের বাবা মা সম্পর্কে কি আমরা জানি? তার বাপ মাকে জানা যায় না, তাই না? তারপরে তার সন্তানদের সম্পর্কে করে জানা যায় না। তার মানে একটা মিস্টেরিয়াস একটা ব্যাপার, হ্যাঁ, মিস্টেরিয়াস একটা ব্যাপার উইলিয়াম শেক্সপিয়ার। তো এটা নিয়ে একটা ভীষণ রকম বিতর্ক আছে। বিতর্ক হচ্ছে, অনেকে বলে যে উইলিয়াম শেক্সপিয়ার নামে আসলে কেউ নাই। এটা হচ্ছে ক্রিস্টোফার মার্লো, যে আসলে তোমার শেক্সপিয়ারের নামে আসলে তোমার লেখালেখি করছে। ওটা এগেনস্ট লজিক হচ্ছে, তো মার্লো তো 29 বছর বয়সে মরে গেছে, তো 29 বছর বয়সে এত কিছু ক্রিয়েট করা কি পসিবল হবে কিনা, এটা একটা গ্রেট ডিবেট আছে। এবং এটা নিয়ে তোমার গবেষকদের মধ্যে দুদিকে মত আছে। দুজন রাইটিং দেখবা যে প্রায় সিমিলার প্যাটার্ন, সিমিলার তোমার রাইটিং, হ্যাঁ। এবং এখানের মধ্যে দেখবে একজন সাপোর্টে লেখালেখি করতেছে। এটা নিয়ে একটা ডিবেট আছে যে আসলে শেক্সপিয়ার এবং মার্লো ওরা একই ব্যক্তি কিনা। খুব ইন্টারেস্টিং, তাই না? গুগল করলেই মানে সার্চ দিলে পাবা যে তোমার এদের দুজনে যে এরা কত বিতর্ক আছে এটা নিয়ে। ফেক আইডি আর কি, এখানে একটা ফেক আইডি মানে বলা হয় আর কি এটা নিয়ে। আর এখন বাস্তবতা আমরা প্রমাণ করতে পারবো না এটা, কারণ এটা 400 বছর আগের ঘটনা। তো এটা এখন আর প্রুফ করা পসিবল না। এটা মধ্যে কার কার ফেসবুকে ফেক আইডি আছে এখানে? হ্যাঁ, পূর্বসূরি তো অবশ্যই, পূর্বসূরি তো অবশ্যই ফেক আইডি একজনের না। আচ্ছা, কয়েকজনকে আমি জানি, যেমন সুস্মিতা, ও তো ফেক আইডি ইউজ করে। এনা ওয়ান্ডা নাকি একটা দেখি যে মাঝে মধ্যে আইডি। ওকে, সো তাসহ আমরা এখন দেখি যারা নাই লিখছে তাদের শিওর আছে না। হুম, টিমন অফ অ্যাথেন্স, এটা হচ্ছে ওনার একটা আনফিনিশড ওয়ার্ক, এটা উনি শেষ করতে পারে না। সো উনি বলছিল এখানের মধ্যে লাইফ ইজ আনসার্টেন ভয়েস, জীবন হচ্ছে একটা অনিশ্চিত যাত্রা। খুনের তার নাম আইডি খুলবো না, না শেক্সপিয়ারের নামে খুলো। তো দেখো, হ্যামলেট, হ্যামলেট মানে হচ্ছে একটা স্মল ভিলেজ। তো
হ্যামলেট যে তোমার শেক্সপিয়ার থেকে যেহেতু তোমার প্রচুর শেক্সপিয়ার থেকে যেহেতু প্রচুর তোমার পড়তে হবে, আমাদেরকে একটু ডিটেলসে শেক্সপিয়ার পড়তে হবে। তো হ্যামলেট এখানে কেন্দ্রীয় যে চরিত্রে সেখানে ছিল তোমার হচ্ছে যে হ্যামলেট। আমার নামে খোলা আমার নামে কয়েকদিন থেকে খুলে ফেলছে, খুলে ফেলে দেখি যে আমাকে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, খুবই দুঃখজনক ব্যাপার। তো এই হ্যামলেটের তার বাবা ছিল কিং হ্যামলেট। এই কিং হ্যামলেটকে কিন্তু চক্রান্ত করে মেরে ফেলে তার চাচা ক্লডিয়াস, এবং তার মা ছিল গাট্রুড। তো এটা হচ্ছে তার চাচা, এটা হচ্ছে গাট্রুড তার মা। ওরা চক্রান্ত করে হ্যামলেটের বাবাকে মেরে ফেলে। হ্যামলেটের প্রেমিকা ছিল ওফেলিয়া, এ হচ্ছে হ্যামলেটের প্রেমিকা। আর হ্যামলেটের বেস্ট ফ্রেন্ড ছিল হোরেশিও, ছিল তার বেস্ট ফ্রেন্ড। তো আমরা এখানের মধ্যে তো এখানের মধ্যে যেটা হয় কাহিনী, হ্যামলেট তো যখন সে বুঝতে পারে যে গাট্রুড এবং ক্লডিয়াস মানে তার যে মা এবং তার যে কাকা তারা চক্রান্ত করে তার বাবাকে মেরে ফেলছে, তখন সে চিন্তা করে যে এখন এটাতে একটা তোমার একটা ব্যবস্থা করতে হবে, এটা একটা রিভেঞ্জ নিতে হবে। তো তখন যেটা করে তোমার হচ্ছে যে হ্যামলেট এবং এটা তো আবার হচ্ছে তোমার এই যে হ্যামলেট যে জানে বিষয়টা, সে পাগলের ভান করে থাকে, এবং ক্লডিয়াস চিন্তা চিন্তা করে কি রে হ্যামলেট তো জিনিসটা বুঝে গেছে, হ্যামলেট তখন প্রতিশোধ নিবে। তখন যেটা করে হ্যামলেট এবং লেয়ারটেসের মধ্যে একটা ডুয়েল, ডুয়েল মানে হচ্ছে দুজনে ওদের মধ্যে একটা লড়াই হবে। এই লড়াই হচ্ছে যে তোমার আয়োজন করে ক্লডিয়াস। চিন্তা করে যে হ্যামলেটকে তো মেরে ফেলতে হবে, যেহেতু হ্যামলেট জানে গেছে বিষয়টা, এবং হ্যামলেট তো এখন আমার মারে ফেলবে, এখন আমি তো রাজার পলারে রাখতে পারবো না। তো হ্যামলেট এবং লেয়ারটেসের মধ্যে সে একটা তোমার যুদ্ধের আয়োজন করে, এবং যে যুদ্ধের মধ্যে তোমার রাজা যেটা করে তার বাড়ির মধ্যে সে তোমার বিষ মিশে রাখছে, মানে যাতে করে তোমার হচ্ছে যে মানে ওরা যাতে মারা যায়, হ্যামলেট যাতে এখানে মারা যায়, সে এটা সিস্টেম করে এটা রাখছে। তো যেটা হয় যখন যুদ্ধ চলতেছিল এর মধ্যেই তোমার ক্লডিয়াসের বউ মানে হ্যামলেটের মা গাট্রুড, সে হচ্ছে যে ভুলবশত হ্যামলেটের জন্য যে বিষ মিশ্রিত পানীয় রাখছিল, সেই বিষ মিশ্রিত পানীয় সে নিজে খাই ফেলে, সে মারা যায়। হ্যামলেট তো বুঝে গেছে জিনিসটা, যে ওখানে যে ওই যে পানিটা রাখছিল পানির মধ্যে বিষ ছিল, হ্যামলেট তো বুঝতে পারে, হ্যামলেট বুঝতে পারে হ্যামলেট ওখানের মধ্যে আসে ক্লডিয়াসকে মারা ফেলে। এবং যেটা হয় শেষ পর্যন্ত হ্যামলেট এবং লেয়ারটেস ওরা হচ্ছে আবার একজনের তরবারির আঘাতে আবার মারা যায়, মানে সবাই মারা গেছে এখানের মধ্যে। তো এটাকে আমরা ওই যে স্প্যানিশ ট্র্যাজেডির সাথে আমরা কম্পেয়ার করতে পারি আসলে। তোমার মানে কেউ শেষ পর্যন্ত থাকতেছে না, সবাই মারা গেছে। তো এখানটা তাহলে মনে রাখবো তোমার হ্যামলেট এখানে কেন্দ্রীয় চরিত্রে, ওর বাবা হচ্ছে কিং হ্যামলেট। সো ওর মার নাম ছিল গাট্রুড এবং চাচা ছিল ক্লডিয়াস। তো গাট্রুড এবং ক্লডিয়াস ওর হচ্ছে যে তোমার চক্রান্ত করে কিং হ্যামলেটকে মেরে ফেলে। আর হ্যামলেটের বন্ধু ছিল হোরেশিও, এবং হ্যামলেটের তোমার প্রেমিকা ছিল ওফেলিয়া। আর হ্যামলেটের সাথে যুদ্ধ হয়েছে লেয়ারটেসের সাথে। নেট রেজাল্ট 0, হ্যাঁ। সো আমরা আসি যে সেটিংটা ডেনমার্ক, রাইট? কে যেটা বলছে হ্যামলেটের সেটিং হচ্ছে ডেনমার্ক। সো নোটেবল ক্যারেক্টার হচ্ছে এরাই, কিং হ্যামলেট এবং যে ছিল তোমার ডেনমার্কের রাজা প্রিন্স হ্যামলেট, কিং হ্যামলেটের পোলা, গাট্রুড হ্যামলেটের মা, ক্লডিয়াস হচ্ছে হ্যামলেটের চাচা, সে ছিল ভিলেন অ্যান্টাগনিস্ট, হোরেশিও ছিল বন্ধু, ওফিলিয়া হচ্ছে হিরোইন। এখানে ফেমাস কোয়েট এখানের, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটা হচ্ছে একটা সলিলোকুই, এটা সিদ্ধান্তহীনতার একটা পরিচয়। ফ্রেলটি, ডাইনামিস উইমেন, নারীর অপর নাম হচ্ছে দুর্বলতা। What a piece of work is man. একটা কথা বলছিল, ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট। সংক্ষিপ্ত কথা হচ্ছে রসিকতার প্রাণ। রসিকতা করতে তুমি যদি একদম বিশাল কাহিনী ফায়দা বসো, তাহলে রসিকতা থাকে না সেখানে। There is nothing either good or bad, but thinking makes it so. এটা মানে আমি যে মাঝে মাঝে তোমাদেরকে জোকস বলি, তুমি খারাপ চিন্তা করলে খারাপ, ভালো চিন্তা করলে আসলে জিনিসটা ভালো, তাই না? ফ্রেলটি, ডাইনামিস উইমেন, শেক্সপিয়ারের হ্যামলেট থেকে। টু বি নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। হ্যামলেট থেকে বিভিন্ন রকম ভাবে প্রশ্ন আসতে পারে যে তোমার টু বি নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? হ্যামলেট থেকে। টু বি নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, কে লিখছে? উইলিয়াম শেক্সপিয়ার। অনেক রকম ভাবে কোশ্চেন আসতে পারে এখান থেকে। So there are more things in heaven and earth, Horatio, that dreamed of in your philosophy. তোমরা যারা আসলে জিন প্রতি বিশ্বাস করে না, দেখো শেক্সপিয়ার পর্যন্ত বলে গেছে যে পৃথিবী আর স্বর্গের মাঝখানে কি এরকম অনেক জিনিস আছে। হ্যাঁ, তোমরা যারা ভূতে বিশ্বাস করো না, দেখছো
শেক্সপিয়ার পর্যন্ত এগুলো বিশ্বাস করতো। সে বলছে পৃথিবী আর স্বর্গের মাঝখানে অনেক জিনিস আছে, হ্যাঁ, তোমরা এটা চিন্তা করতে পারবে না। ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট, শেক্সপিয়ারের ডায়লগ। ওকে, প্রচুর প্রশ্ন আসতে পারে তোমার হচ্ছে যে এই ছোটখাটো জিনিসপত্র থেকে। There is nothing either good or bad, but thinking makes it so. হ্যামলেট থেকে। Neither a borrower nor a lender be, for loan oft losses both itself and friend. বন্ধুর সাথে যদি তুমি এসব ঋণের সম্পর্কে জড়াও, তো বন্ধুকে যদি ধার দাও কি হবে? টাকাও যাবে, বন্ধুত্ব যাবে, দুইটাই যাবে। হ্যাঁ, খুব সাবধান। শেক্সপিয়ার দেখছো তোমাদেরকে কত সাবধান করে দিয়ে গেছে। So when sorrows come, they come not single spies, but in battalion. দুঃখ যখন আসে তখন তারা এরকম একলা একলা আসে না, এরকম ব্যাটালিয়ন নিয়ে আসে। তো তোমরা যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে আসো এবং যারা ফেসবুকে যারা জয়েন করছো, তোমরা আর কিছুক্ষণ হবে ক্লাসটা, এরপরে একটা কাল চ্যাম্পিয়নশিপ। সো আজকে যা পড়াচ্ছি তার উপরেই কোশ্চেন গুলো থাকবে। সো সেরা 3 জনের জন্য থাকছে পিটিও সৌজন্যে পরিবন্ধু গাছ। তো আমরা চলে আসবো ম্যাকবেথ। আগেরটা ছিল ডেনমার্ক নিয়ে কাহিনী। তো ম্যাকবেথ হচ্ছে মূলত তোমার কিং ডানকানকে নিয়ে, কিং ডানকান রাজত্ব, যে ছিল স্কটল্যান্ডের রাজা। তো এখানে প্রোটাগনিস্ট মেইন যে ক্যারেক্টার সেটা হচ্ছে ম্যাকবেথ, যে ছিল একজন সাহসী একজন জেনারেল। আর ম্যাকবেথের যে বউ সে ছিল গুপকুট না, সে ছিল লেডি ম্যাকবেথ, এবং যাকে বলা হতো এখানে ফোর্থ উইচ, মানে সেও ছিল এখানে। যেহেতু এখানের মধ্যে কাহিনীগুলো আবর্তিত হয়েছে তোমার ডাইনিদের নিয়ে, ম্যাকবেথের ওয়াইফ সে একজন, তাকে চতুর্থ ডাইনি বলা হইতো। তো এখানে ম্যাকবেথ হচ্ছে তোমার একজন সেনাপতি। তো স্কটল্যান্ডের রাজা ডানকানের সে খুব বিশ্বস্ত ছিল। ডানকান ছিল স্কটল্যান্ডের রাজা, রাজা বিশ্বস্ত একজন সেনাপতি। তো এখন ডানিরা তোমার হচ্ছে যে ম্যাকবেথকে বললো যে কডরের যে রাজা, কডরের একটা প্রজা, তোমার একটা রাজ্য। তো কডর রাজ্যের যে রাজা হবে সে পরবর্তীতে স্কটল্যান্ডের রাজা হইতে পারবে। তো তোমার হচ্ছে যে এটা তোমার মূলত 3 জন ডাইনি হচ্ছে যে ভবিষ্যৎবাণী করছে আর কি। তো এখন তো ম্যাকবেথ চিন্তা করলো যে এখন তো তাহলে যদি কডরের রাজা যদি স্কটল্যান্ডের ক্ষমতা আসে, তাহলে আমাকে আগে কডরের রাজা হইতে হবে। তখন সে যেটা করে, তোমার ম্যাকবেথ কডর রাজ্যটা অ্যাটাক করে সেখানে সে রাজা হয়ে গেল। তাহলে তোমার প্রথম ভবিষ্যৎবাণী হয়ে গেল, তোমার উইসটা যে ভবিষ্যৎবাণীটা করলো। তো এখন রাজা ডানকান ম্যাকবেথের সাথে, কিন্তু ম্যাকবেথ তো পাশের রাজ্যের ইয়ে হয়ে গেল, রাজা হয়ে গেল। তো সে ওখানে ওই দুর্গে যায়। ম্যাকবেথ কিন্তু কি ডানকানের সেনাপতি ছিল, আগে সেনাপতি ছিল এখন। তো ডানকান সে বয়স্ক, সে হচ্ছে তোমার ম্যাকবেথের রাজ্য পরিদর্শনে যায় ওদের মধ্যে আরো সম্পর্ক দৃঢ় করার জন্য। এর মধ্যে ম্যাকবেথের যে ওয়াইফ সে তো খুব ডাইনি টাইপের। তো সে বললো যে তুমি একটা কাম করো, তুমি হচ্ছে যে তোমার রাজা তো ঘুমাইতেছে, রাজাকে তুমি ঘুমের মধ্যে মারা ফেলো। তো তোমার ম্যাকবেথ কিন্তু তার স্ত্রীর প্ররোচনায়, এইটা একটা খারাপ কাজ যে তুমি হচ্ছে যে একজন রাজাকে ঘুমের মধ্যে মারা ফেলবে, এরকম খারাপ কাজ, এই খারাপ কাজটা সে করে ফেলে। তো এখন এই যে রাজাকে, যে বৃদ্ধ রাজাকে হত্যা করলো, এটা তোমার খবর পাই ওখান দিয়া রাজার পোলা ছিল ম্যালকম, এবং রাজার একজন নাইট ছিল তার নাম ছিল ম্যাকডাফ। হ্যাঁ, তারা হচ্ছে ওখান দিয়ে তোমার তারা ওখানের মধ্যে ভয়ে পালা যায় যে রাজাকে তো মেরে ফেলছে। তো ম্যাকবেথ তো সুন্দর মতো রাজা হয়ে গেল। এখন রাজা হইলে কি হবে, তোমার ওই যে ম্যালকম আর ম্যাকডাফ ওরা পালা গেলে কি হবে, ওরা তো আবার ফিরে আসে, ওরা যায় তখন তোমার ম্যাকবেথকে অ্যাটাক করার পরে তোমার হচ্ছে যে ম্যাকবেথ শেষ পর্যন্ত তোমার মারা যায়। হ্যাঁ, তো এই যে তোমার লেডি ম্যাকবেথ, এই যে সে যে তোমার ম্যাকবেথকে যে নাকাম কুকাম করার পরামর্শ দিয়েছিল, তার মধ্যে প্রচন্ড অনুশোচনা কাজ করে তার মধ্যে। হ্যাঁ, তখন সে একটা কথা বলে যে অল দ্য পারফিউমস অফ আরাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। এই যে এই হাতে যত আকাম কুকাম করা হয়েছে, এটা যদি তোমার ম্যাকডাফের হাতে মারা যায়, হ্যাঁ, তো এই যে আমার এই হাত দিয়ে যত আকাম কুকাম করা হয়েছে, তো আরবের সব পারফিউম এনে দিলেও আমার এই হাতটা তোমার হচ্ছে যে কি হবে না, এটা সুইটেন হবে না। এটাকে আমরা কি বলতে পারি, হাইপারবোল। এটা বলতে পারি আমরা হাইপারবোল, মানে অতিরঞ্জিত উক্তি। সো প্যারিস ডায়ালেক্টটা হচ্ছে তোমার প্যারিস ফাউল এন্ড ফাউল ইজ ফেয়ার হবে। ওকে, এখানে আমাদের লেখাজোকা, আর তোমরা এটা এডিট করে নিও একটু। হ্যাঁ, সো হেভেন থ্রু দ্য ফগ এন্ড ফিল্ড ইউর ফেস ইজ এ বুক হোয়ার ম্যান মে রিড স্ট্রেঞ্জ ম্যাটার্স, look like an innocent flower but the serpent under it.
এটা একটু এডিট করে নিও, এটা হলো ফেয়ার ইজ ফাউল এন্ড ফাউল ইজ ফেয়ার। এখানের মধ্যে আমার একটু সো আমরা একটু প্রচুর প্রশ্ন আসতে পারে। কেমন প্রশ্ন আসতে পারে? আজ যদি তোমার হচ্ছে যে ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, এটা কোত্থেকে নেওয়া হয়েছে, এটা কে লিখছে, হ্যাঁ, অল দ্য পারফিউমস অফ আরাবিয়া উইল নট সুট ইন দিস লিটল হ্যান্ড, এটা কোত্থেকে নেওয়া হয়েছে, এটা কে লিখছে, এরকম ভাবে প্রশ্ন আসতে পারে। সো লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, এটা হচ্ছে একটা মেটাফোর, ম্যাকবেথ থেকে নেওয়া। লাইফ ইজ এ টেল টোল্ড বাই এন ইডিয়ট। সো এটা একটা মেটাফোর। আমরা বলেছিলাম যে মেটাফোরটা কি জিনিস, দুটা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা, তবে সেখানে লাইক বা অ্যাজ নাই দুটার মধ্যে ইকুয়াল। সো লাইফ ইকুয়াল ওয়াকিং শ্যাডো, লাইফ ইজ ইকুয়াল আর টেল টোল্ড বাই এন ইডিয়ট, এগুলো সবগুলো মেটাফোর। আর যারা মেটাফোর আর তোমার সিমিলি ধরতে পারতেছো না, প্রথম ক্লাসটা দেখবা লিটারি টার্মসের, সো তুমি বুঝে যাবা। সো এটা হচ্ছে ম্যাকবেথের ডায়লগ, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। সো লুক লাইক দ্য ইনোসেন্ট ফ্লাওয়ার বাট উইথ দ্য সার্পেন্ট আন্ডার ইট, মানে দেখতে মনে হয় খুবই নিষ্পাপ একটা ফ্লাওয়ার, কিন্তু ভিতরে কি লুকায়িত আছে, ভিতরে সার্পেন্ট, ভিতরে কি আছে, সাপ, সাপ ভিতরে, নাগিনী ভিতরে, ভিতরে, হ্যাঁ, মানে খুব একটা ইয়া। আচ্ছা, আমরা হচ্ছে যে চলে আসবো তোমার হচ্ছে যে ওথেলোতে চলে আসবো, উইলিয়াম শেক্সপিয়ার। আমরা আর মাত্র অল্প কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শেষ করতেছি। ওথেলো এটা একটা ডোমেস্টিক ট্র্যাজেডি, সন্দেহের যে করুণ পরিণাম, এটা হচ্ছে এটার মেইন থিম। এবং এই যে সন্দেহবাতিকগ্রস্ততা থেকে আসলে ওথেলো সিনড্রোম শব্দটার আবির্ভাব, যে সবাই প্রচন্ড সন্দেহ করে, মানে একটা বাতিকগ্রস্ত, অবসেসড, ওখান থেকে শব্দটা ওখান থেকে আসছে। তো ওথেলোর এখানে ক্যারেক্টারগুলো যদি আমরা একটু দেখি, এখানে যে মেইন যে চরিত্র, এটা হচ্ছে যে ওথেলো, যে ছিল একজন ব্ল্যাক মুর এবং সেনাপতি আর কি, মানে সে ব্ল্যাক ছিল, কালো ছিল। তো এখন ওদের এলাকার মধ্যে খুব সুন্দরী মেয়ে ছিল তোমার হচ্ছে যে ডেসডিমোনা, সে সুন্দরী মহিলা ছিল এলাকার। তো ডেসডিমোনাকে তোমার ওথেলো হচ্ছে যে বিয়ে করে। তো এখন ডেসডিমোনা তো হচ্ছে এলাকার তোমার সুন্দরী মেয়ে, তুমি জাহিদের এলাকার সুন্দরী কোনো মেয়েকে যদি কে বিয়ে করে নিয়ে যায়, জাহিদ কি সহ্য করবে? জাহিদ এটা সহ্য করবে না, তাই না? ওকে। তো এখন এর মধ্যে যেটা হয় তোমার হচ্ছে যে তোমার এখানে একটা তোমার হচ্ছে একটা চক্রান্ত করতে থাকে। এই চক্রান্ত যে ভিলেন নাম হলো আয়াগো, এলো ভিলেন এখানের মধ্যে, হ্যাঁ, এলো ভিলেন। তো ভিলেন হচ্ছে আয়াগো, সে যেটা করে, শাহিদ ভাই, সে মেন ভিলেন। সে একটা এখানের মধ্যে একটা ষড়যন্ত্র করে। তো ষড়যন্ত্র সেই যেটা করে, ষড়যন্ত্র কইরা সে হচ্ছে যে ওথেলো ডেসডিমোনাকে একটা রুমাল গিফট করে, একটা রুমাল গিফট করে, হ্যাঁ, বলে যে যে আমি তোমাকে রুমালটা দিলাম, যে আমাদের ভালোবাসার এটা কি, মানে অনেক সময় তোমরা গিফট করো না, তো তুমি এই রুমালটা রেখে দিও, যখন আমাকে মনে পড়বে তখন রুমালটা বের করে দেখো, হ্যাঁ, তোমরা অনেক সময় গিফট করো না এরকম। তো এরকম আর কি, ওথেলো ডেসডিমোনাকে একটা রুমাল দিচ্ছে, যখন আমাকে মনে পড়বে তখন তুমি রুমালটা বের করে দেখবা। এটা কিন্তু খুব হেফাজত করে রাখে, কিন্তু মনে রেখো আমায়, ওখানে লেখা ছিল রুমালের মধ্যে। তো এখন ডেসডেমোনার কাছে এটা তো রেখে দিছে। ওই আয়াগো সে কি করছে, সে তো ভিলেন, সে এটা চুরি কইরা সে কেসিওর কাছে রেখে দিছে। কেসিওর কাছে রেখা তখন সে ওথেলোকে বলে, ওথেলো দেখছো তোমার বউ তো হচ্ছে কেসিওর লোক অবৈধ সম্পর্কে জড়াইছে, দেখছো তুমি যে প্রমাণটা কি, প্রমাণ হচ্ছে তুমি যে রুমালটা গিফট করছিলা ডেসডেমোনাকে, ওইটা কেসিওর কাছে আছে, তুমি দেখো একটু। তো এখন তো তোমার ওথেলো তো আসে দেখে যে আসলে কেসিওর কাছে রুমালটা, এটা দেখে সেই স্ত্রীর প্রতি সে খুব ক্ষুব্ধ হয়ে যায় এবং ডেসডেমোনাকে সে হত্যা করে। কিন্তু তোমার হচ্ছে ভিলেন তো তার ভিলেনগিরি চালা যেতে পারবে না, তাই না? তো এই তোমার আয়াগোর ওয়াইফ ছিল এমিলিয়া। এমিলিয়া হচ্ছে যে তোমার তখন ওথেলোকে ষড়যন্ত্র সম্পর্কে বলে দেয়, তোমাকে তো ভুল বুঝাইছে, আয়াগো হচ্ছে তোমার উপর হচ্ছে যে ভিলেন, ও তো খারাপ লোক, তোমাকে এটা ভুল বুঝাইছে। তো এখন ওথেলো হচ্ছে যে তখন এটা শুনে কয়ে আমি কি করলাম এটা বললা, ওথেলো তখন নিজের বুকে ছুরি চালা দেয় এবং তখন ওথেলো নিজেও তখন এরকম মরে যায়। তো এটা একটা ট্রাজেডিতে রূপান্তর হয়ে যায়, হ্যাঁ। এটা হচ্ছে ওথেলোর ক্যারেক্টার ম্যাপ। তাহলে এখানে ইম্পর্টেন্ট ক্যারেক্টার গুলো হচ্ছে নায়ক হচ্ছে ওথেলো, নায়ক হচ্ছে ডেসডেমোনা, ভিলেন হচ্ছে আয়াগো, আর কেসিও হচ্ছে এখানে মূলত সে সহকারী ডেসডেমোনার এখান দিয়া, যদিও তাকে মূলত সন্দেহ করা হয়। তার এমিলি হচ্ছে আয়াগোর ওয়াইফ। স্টার যত সিরিয়াল এখান থেকে উৎপত্তি, সাহেদা বলছে রাইট হইতে পারে এখানে আমাদের। সো এখানের মধ্যে আমরা যে দেখলাম ওথেলো হচ্ছে মেইন প্রোটাগনিস্ট, এখানের ব্র্যাভ সোলজার, ডেসডেমোনা তার হিরোইন। তারপরে এখানের মধ্যে কেসি হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট অফ ওথেলো, আয়াগোর একটা ক্যারেক্টার।
তো এখানে তোমার আরেকটা ক্যারেক্টার হচ্ছে যে ব্রাবানশিও। ব্রাবানশিও হচ্ছে তোমার ডেসডিমোনার আব্বা। হ্যাঁ, সে হচ্ছে যে ব্রাবানশিও, সে হলো ডেসডিমোনার আব্বা, ফাদার। তা আসো, তুমি তুমি হচ্ছে যে মার্সন অফ ভেনিস যে নাটকটা, ওখানে ভেনিস শহরটা আছে। আবার এই যে ওথেলো, এই ওথেলোর মধ্যে কিন্তু ভেনিস শহরটা আছে। ওই ওথেলোর মূলত ভেনিসের একজন সেনাপতি। তাহলে এই যে ভেনিস সিটিটা মূলত দুটা প্লেতে পাওয়া যায়, একটা হচ্ছে মার্সন অফ ভেনিস এবং একটা হলো ওথেলোতে। হ্যাঁ, দুটা প্লেতে পাওয়া যায়। ওথেলো হচ্ছে একটা ব্ল্যাক মোর ছিল। আমরা চলে আসবো কিং লিয়ার। এটা খুবই ট্রাজেডি একটা ঘটনা এবং একটা অ্যারোগেন্ট কিং এর ট্রাজেডি ঘটনা। কিং লিয়ার সে ছিল একজন বয়স্ক রাজা। তো সে তার 3 কন্যা ছিল, তোমার কর্ডেলিয়া, গনেরিল এবং রিগান। তার 3টা মেয়ে ছিল, তার মধ্যে ছোট কন্যার নাম হচ্ছে কর্ডেলিয়া। তো সে আর মেয়েদেরকে বললো, তোমরা আমাকে কেমন ভালোবাসো? হ্যাঁ, তো তোমার গনেরিল রিগান বললো, আরে মানে সে যে প্রচন্ড রাজাকে খুব চাটুকারিতা করে, মানে হচ্ছে যে তাদের বুকে যত ভালোবাসা আছে সবকিছু রাজার জন্যই শুধুমাত্র। হ্যাঁ, তো কর্ডেলিয়াকে বলে, মা তুমি ওকে কেন ভালোবাসো? তো বলে যে আমার সব ভালোবাসা যদি আপনাকে দিয়ে দেই তাহলে তো আমার পরবর্তী স্বামীর জন্য কি থাকবে? তা আপনার যা প্রাপ্য ওইটাই হচ্ছে যে আপনাকে আমি দিলাম, বাকিটা আমার স্বামীর জন্য। হ্যাঁ, তো রাজা খুব মনে কষ্ট পায়, ওরে ইয়া করে দেয় একদম, করা তুমি বাদ, তুমি বাদ, তুমি বাদ যাও, সব ভালোবাসা তোমার আমার জন্য নাই, তুমি বাদ। তো এখন এই গনেরিল আর রিগান, ওদেরকে রাজা কিন্তু বেশি বিশ্বাস করছিল, তাই না? ওরা প্রচুর রাজাকে পামপ্রাম দিতেছিল। তো যেটা হয়, কর্ডেলিয়া ছোট মেয়ে, সে তোমার ফরাসি ফ্রান্সে চলে যায়, সেখানে ফরাসি রাজার সাথে তার বিয়ে হয়। তো এর মধ্যে যেটা হয়, রাজার যে প্রধান যে তার আমার তো আর্ল অফ গ্লুচেস্টার, সে যেটা করে কিং লিয়ারকে তোমার একদম রাজ্য ছাড়া করে ফেলে। হ্যাঁ, তোমার সরি, গ্লুচেস্টারটা কর্ডিলিয়ার পক্ষে কথা বলে, ওকে রাজ্য ছাড়া করে ফেলে রাজা। মানে সে কর্ডিলিয়াকে তো দেখতে পারতেছে না, কর্ডিলিয়াকে সাপোর্ট করতেছে গ্লুচেস্টার, তাকেও সে মানে ইয়া করবে না, মানে সে তাকে রাজ্যে আশ্রয় কোনোভাবে দিবে না। ওকে, আচ্ছা। তো এখন তোমার শেষ পর্যন্ত যেটা দুঃখজনক যে ব্যাপারটা হয়, রাজা তার তো রাজ্যটা দান করে দেয় গনেরিল এবং রিগান। তো বুড়া রাজা, সে কি করবে? সে তো সে তোমার শেষ পর্যন্ত সে তার বুড়া বয়সে সে কার কাছে থাকবে? সে গনেরিল এবং রিগান, কেউ তাকে কিন্তু আশ্রয় দেয় না। কেউ তোকে আশ্রয় দেয় না। তো রাজার যে প্রচন্ড রকমের মানে করুণ পরিণতি, এটা দেখা রাজা আসলে বুঝতে পারে যে তার যে মেয়েদেরকে সে প্রচুর বিশ্বাস করছিল, ওরা আসলে তাকে আসল ভালোবাসাটা তাদের মধ্যে নাই। সত্যিকার তাকে যে ভালোবাসে সে হচ্ছে তার মেয়ে কর্ডেলিয়া। মূলত কর্ডেলিয়া তখন তার সৈন্য সামন্ত নিয়ে যে এসে রাজাকে উদ্ধার করে গনেরিল এবং রিগানের হাত থেকে। কিন্তু এটা খুবই দুঃখজনক ব্যাপার, যে কর্ডেলিয়া যে রাজাকে উদ্ধার করতে আসে, রাজার ছোট মেয়ে, তোমার সে কিন্তু বন্দী হয় এবং কারাগারে প্রাণ দিতে হয়। এবং ছোট মেয়ে যাকে রাজা এত ভালোবাসছে শেষ পর্যন্ত, প্রথমত বুঝতে পারে নাই এত ভালোবাসছে, শেষ মেয়ের মানে যে কারাগারে মারা গেল, ওই দুঃখে তখন রাজাও মারা গেল। তো এখানে আসলে রাজা যে কথাটা বলে, এখানে কিং লিয়ারের যে ক্যারেক্টার গুলো, ওনার 3জন কন্যা গনেরিল, রিগান এবং কর্ডেলিয়া। কর্ডেলিয়া সুবিধা বঞ্চিত তবে বিশ্বস্ত। আর যাদেরকে যারা বিশ্বাস করছিল গনেরিল রিগান, ওরা হচ্ছে আসলে বিশ্বাসঘাতক। রাজ্য পাওয়ার পরে রাজাকে একদম কি করে দিছে, কয় আপনার কোনো জায়গা নাই, নাথিং উইল কাম অফ নাথিং। হ্যাঁ, কিং লিয়ারের থেকে নেয়া। তো প্রশ্ন আসতে পারে নাথিং অফ নাথিং এটা কোথেকে নেওয়া হয়েছে বা কে লিখছে? হ্যাঁ, আই এম এ ম্যান মোর সিনড অ্যাগেইনস্ট দেন সিনিং, মানে আমি যতটুকু না পাপ করছি তার চেয়ে বেশি পাপ আমার সাথে করা হয়েছে। উইলিয়াম শেক্সপিয়ারের কিং লিয়ার থেকে নেওয়া হয়েছে এই লাইনটা। হাউ শার্পার দেন এ সার্পেন্টস টুথ ইট ইজ টু হ্যাভ এ থ্যাঙ্কলেস চাইল্ড। সো একজন অকৃতজ্ঞ তোমার হচ্ছে যে সন্তান, সে একজন তোমার যে সার্পেন্ট টুথের চেয়েও কি শার্পার। মাই লাভ ইজ মোর রিচার দেন মাই টাং। সো আই এম এ ম্যান মোর সিন অ্যাগেইনস্ট দেন সিনিং এবং থ্যাঙ্কলেস চিলড্রেন আর শার্পার দেন এ পয়জনাস স্নেক। এই দুটা কোট খুবই গুরুত্বপূর্ণ, কিং লিয়ার থেকে নেওয়া হয়েছে এবং উইলিয়াম শেক্সপিয়ারের। সো জুলিয়াস সিজার যে ছিল তোমার রোমের একজন রুলার 2000 বছর আগে। তো সিজারের দোস্ত ছিল ব্রুটাস, এবং শেষ পর্যন্ত ব্রুটাস কিন্তু সিজারকে বিট্রে করে এবং সিজারের পিছনে ছুরি ঢুকাই দেয়। তো সে ডায়লগ দেয়, হাই ব্রুটাস, ইউ টু, হাই ব্রুটাস তুমিও। এখানে আরো কিছু ডায়লগ আছে, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। সো তোমার কাপুরুষের মৃত্যুর আগে অনেকবার মরে। ভেনি ভিডি ভিসি, এলাম দেখলাম জয় করলাম, আই কেম আই স আই কনকোয়ার্ড। এটা হচ্ছে একটা ক্লাইম্যাক্স এক্সাম্পল। কেন আমরা বলেছিলাম যারা বুঝতে পারো না কেন ক্লাইম্যাক্স, তারা আমাদের
প্রথম যে ক্লাসটা সেটা দেখবা, তাহলে বুঝতে পারবে এটা কেন ক্লাইম্যাক্স। এরপর আসবো আমরা রোমিও জুলিয়েট। এটা একটা চিরন্তন ভালোবাসা, একটা তাও ট্রাজেডি। রোমিও জুলিয়েট ওরা ছিল মূলত দুইটা তোমার হোস্টেল ফ্যামিলি। বাংলা সিনেমাতে তোমরা যেরকম দেখতে পাও যে চৌধুরী পরিবার আর তালুকদার পরিবার, হ্যাঁ, এক পরিবারের তোমার নায়ক, এক পরিবারের নায়িকা। তো মন্টেগু ফ্যামিলিতে হচ্ছে রোমিও, আর ক্যাপুলেট ফ্যামিলিতে হচ্ছে জুলিয়েট। তো তারা দুজনে ভালোবেসে বিয়ে করে, এবং এই ভালোবাসাটা দুজনের পরিবার মেনে নেয় না। শেষ পর্যন্ত দুজনে মারা যায়, দুজনে একসাথে কবর দেওয়া হয়। এটা রোমিও জুলিয়েটের কাহিনী, তোমরা পড়ে নিও কাহিনী যদি জানতে ইচ্ছা হয়। তো তার যে পুরো বাংলা ফিল্ম না, সো কমেডি অ্যাজ ইউ লাইক ইট। এটা থিম হচ্ছে লাভ এট ফার্স্ট সাইট। এখানে কোটেশন গুলো হচ্ছে অল দ্য ওয়ার্ল্ড স্টেজ। তো পুরো পৃথিবী একটা রঙ্গমঞ্চ, যেখানে সব নারী পুরুষ হচ্ছে অভিনেতা। সুইট আর দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি। এটা অবলম্বনে নজরুল লিখছিল। কি লিখছিল নজরুল? হে দারিদ্র তুমি ওরে করেছো মহান, লো ব্লো দ্য উইন্টার উইন্ড, সো দো আর নট সো আনকাইন্ড আ ম্যাস ইন গ্র্যাটিটিউড। আসলেই তাই না, অকৃতজ্ঞতার চেয়ে তো আসলে আনকাইন্ড কিছু হতে পারে না। এগুলো হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট থেকে নেওয়া হয়েছে। কমেডি অফ ইরোডস, এটার বাংলা অনুবাদ করছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উনি বাংলা নাম দিয়েছে ভ্রান্তি বিলাস। ক্লেভিং অফ দ্য শ্রু, এটা শেক্সপিয়ারের নাটক, বাংলা অনুবাদ করেছে মনির চৌধুরী, নাম দিয়েছেন মুখরা রমণী বশীকরণ। টুয়েলভ নাইট, এখানের মেন ক্যারেক্টার গুলো হচ্ছে অর্সিন অলিভিয়া, ভায়োলা এবং সেবাস্টিয়ান। এরা হচ্ছে দুজনে ভাই বোন, হ্যাঁ। তো অর্সিন এবং অলিভিয়া। আচ্ছা, আজকে আমরা হচ্ছে যে একদম ক্লাসের শেষ দিকে চলে আসছি। তো এখানে শুধু আমরা ক্যারেক্টার গুলোর নাম বললাম, এখানে আমরা পুরো কাহিনীটা বলতেছি না এখানের মধ্যে। ওকে। দ্য টেম্পেস্ট, এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার সোয়ান সং, মানে এটা সর্বশেষ তার ওয়ার্ক। ওকে, সোয়ান সং। আর তুমি কইতে পারো যে ভাই ওনার তো হচ্ছে যে আনফিনিশড একটা ওয়ার্ক বা ছিল। বলতে আনফিনিশড ওয়ার্কটা কি ছিল ওনার? আনফিনিশড ওয়ার্কটা ক্লাসের একদম শুরুর দিকে বলছিলাম কি ছিল, যেটা শেষ করতে পারে নাই উনি, টিমন অফ অ্যাথেন্স। ওটা শেষ করতে পারে নাই উনি। তো যদি আসে আনফিনিশড ওয়ার্ক টিমন অফ অ্যাথেন্স, আর যদি বলে ওনার সোয়ান সং, ওনার শেষ কীর্তি কোনটা, এটা হলো টেম্পেস্ট, এটা শেষ করতে পারছে। তো এখানে কালিবান এবং এরিয়েল এরা ছিল অশরীরী আত্মা, এই দুটো ক্যারেক্টার এখানে ছিল। ওকে, সো থ্যাংক ইউ। সো আমাদের ক্লাস এখানেই শেষ না। তো আমাদের এখন তোমরা যারা ফেসবুক লাইভে জয়েন করছো, তোমরা তোমাদের জন্য রয়েছে আমাদের একটা কাহুত চ্যাম্পিয়নশিপ। সো